এর মধ্যে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। ২০০৭ সালে যার থেকে ঘটনা শুরু হয়েছিল তিনি ছিলেন অবসরপ্রাপ্ত একজন আর্মির সৈনিক। ওনার পাশাপাশি ঘটনাটি ওনার পরিবারের সাথেও ঘটে। ওনার নাম জসিম আকবর। চাকরি ছাড়ার পর তিনি গ্রামে ফিরে এসে বাজারে একটা কাপড়ের দোকান দেন। দোকানটা ছিল তার পৈতৃক জমির উপর স্থাপিত। এর পাশাপাশি তিনি জানাজার সামগ্রীও তার দোকানে বিক্রি করতেন। সময়টা ছিল এক শীতকালের রাত, তখন আনুমানিক ৯টা বা ১০টার কাছাকাছি। তিনি তার দোকানে একজন কর্মচারী সহ বসতেন। তো মাঝে মধ্যে চাকরি থেকে ছুটি পেয়ে তিনি তার দোকানে যাওয়া আসা করতেন। তো ওনার কর্মচারী পার্সোনাল কিছু কারণবশত কয়েকদিনের ছুটিতে ছিল। ওনাদের বাজার মোটামুটি ফাঁকা হয়ে যেত রাত ৮টার পরপরই। তো তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছেন। তো কিছু দূর যাওয়ার পর একটা লোক ওনাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, ভাই, জানাজার কাপড় লাগবে। উনি বলেন, দোকান তো বন্ধ করে ফেললাম, দাফন কি এত রাতেই দিয়ে দিবেন? কাল সকালের দিকে আসেন, এসে গেলে নিয়ে যেতে পারেন। লোকটা বলে, ভাই, আমার এখনই লাগবে, দাফন রাতেই হবে, আশেপাশে কোনো দোকান নেই যেখান থেকে এসব জিনিস কিনব, দিয়ে দেন, আপনার কারণে একটা মুর্দা কষ্ট পাক, এটা কি ভালো দেখায়? জসিম সাহেব দোকান খুলে লোকটাকে কাপড় বিক্রি করে বাসায় চলে আসেন। স্বাভাবিকভাবেই প্রায় সপ্তাহখানিক চলে যায়। এরপর একদিন সেই লোকটা জসিম সাহেবের দোকানে আবার আসেন জানাজার কাপড় কিনতে। তিনি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেন। তো লোকটা কাপড় নিয়ে চলে যায় এবং পরদিন আবারও আসে। এভাবে পরপর ৭ দিন সেই লোকটা আসে তার দোকানে জানাজার কাপড় কিনতে। জসিম সাহেব লোকটাকে বিরক্ত হয়ে প্রশ্ন করে, কি ভাই, আপনার বাড়িতে কি প্রতিদিন লোক মারা যায় নাকি? তিনি এটা বলেছিলেন কারণ যে কোনো সাধারণ মানুষই পরপর ৭ দিন এভাবে কারো জানাজার কাপড় কেনা দেখলে অন্য কিছুই ভাবে, তাই তিনি অন্যভাবেই নেবে। লোকটা তাকে বলে, অনেক বছর পুরনো লাশ, বাড়ি ছিলাম না, তাই দাফন কাফন করতে পারিনি। জসিম সাহেব লোকটাকে পাগল ভেবে ওনার কর্মচারীকে বলে, বের করে দাও, বের করো ওনাকে। গ্রামে পাগল টাগল পড়ে গেছে একদম। ওনার কর্মচারীর নাম ছিল নেয়ামত। সে লোকটাকে দোকান থেকে বের করে দেয়। লোকটা যেতে যেতে বলে, তোদের চোখ খসে পড়বে একদিন, জিহ্বা গোলে ছেড়ে বেরিয়ে আসবে তাদের অন্তরায় লুকানো শয়তান। পূর্ব থেকে পশ্চিমে ছুটাছুটি করবে নিস্তার লাভের আশায়। তাদের বংশধর সেই পাপের অন্তর্ভুক্তি ছিল। তো জসিম সাহেব দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বাসায় ঢুকে রান্নাঘরের ওদিক থেকে তিনি কারো কিছু চাবানোর শব্দ পেয়ে এগিয়ে যান। তো মনে করছিল কুকুর টুকুর কোনো হাড্ডি চাবাচ্ছে কিনা। দেখতে পান ওনার স্ত্রী তার পিঠ দেখে বসে কিছু একটা করছে। তিনি তার স্ত্রীর নাম ধরে ডাকলেন, কিন্তু সাপও কেউ সাড়া দিচ্ছে না। কাছে গিয়ে কাঁধে হাত রাখতে ওনার স্ত্রী তার পেছনে তাকান। উনি দেখেন কাঁচা মাছ চা দিয়ে খাচ্ছে ওনার স্ত্রী। এটা দেখে অবাক ওনার স্ত্রীকে কাঁধ ধরে সজোরে ঝাঁকি মারেন। ঝাঁকি মারতে ওনার স্ত্রী এক ধাক্কা মেরে রান্নাঘরের বাইরে পাঠিয়ে দেয় তাকে। পিঠে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠতেই উনি শুনতে পান ওনার বেডরুমের ওদিক থেকে একটা কণ্ঠ, কি হয়েছে? কণ্ঠটা শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন, কারণ কণ্ঠটা ছিল ওনার স্ত্রীর, যাকে তিনি এইমাত্র রান্নাঘরে দেখলেন। ওনার স্ত্রী ছুটে এসে ওনাকে উঠে বসান, পানি খেতে দেন। একটু আগে তিনি কি দেখলেন তা ভাবতে ভাবতে নিজের মধ্যেই দুশ্চিন্তায় ডুবে যান। ওনার স্ত্রীকে তিনি আর কিছু বলেন না। রাত প্রায় ২টোর মতো তখন হবে, তো দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে ঘুমের ঘরে তিনি দরজা খুলতে যায়, গিয়ে দেখেন ওনার কর্মচারী নেয়ামত দাঁড়িয়ে আছে। ওনাকে ডেকে বলে, নেয়ামত বলে, চাচা, একটা দরকারে এত রাতে বিরক্ত করতে এলাম, একটু বাইরে আসেন। উনি নেয়ামতকে বলে, তুই ভেতরে আয়, এই ঠান্ডায় বাইরে কিসের কথা? কিন্তু নেয়ামত কিছুতেই ভেতরে আসছিল না। এক পর্যায়ে জসিম সাহেব বাইরে বের হয়। নেয়ামত ওনাকে বলে, একটু সামনে চলেন। পেছন থেকে ডেকে জিজ্ঞেস করেন, আরে কি হয়েছে বল না, বলবি তো? নেয়ামত কোনো কথা বলে না। এরপর চুপ, হাতের ইশারায় দিয়ে বলে, চুপচাপ পেছনে পেছনে আসেন। কিছু দূর যাওয়ার পর উনি লক্ষ্য করেন ওনাদের গ্রামের শেষ প্রান্তের ফাঁকা মাঠে এসে পৌঁছে গেছে তারা। হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করে। তখনই নেয়ামত ওনাকে বলেন, একটু দাঁড়ান, ওনারা আসছে, বলে সে সামনের দিকে চলে যায়। মিনিট ৫ পরে জসিম সাহেব দেখতে পান খাটিয়া কাঁধে কয়েকজন লোক এসে জড়ো হয়েছে। পরপর ৯টা খাটিয়া এনে লোকগুলো রেখে দেয় জসিম সাহেবের সামনে। তিনি দেখতে পান লোকগুলোর পেছন থেকে দলে দলে অসংখ্য লোক এসে পুরো মাটিটা ভর্তি হয়ে গেল মুহূর্তের মধ্যেই। ওদের মধ্যে একজন লোক জসিম সাহেবকে বলে, চলেন, জানাজা হবে। জসিম সাহেব কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। কুয়াশা পড়া তখন এতটাই বেড়ে গেছিল যে তার সামনে সবকিছু অদৃশ্য হতে শুরু করে দেয়। উনি বুঝে ফেলেন যেটা ঘটছে সেটা স্বাভাবিক কিছু নয়, এবং যদি এখানে থাকি তাহলে আজই বোধহয় শেষ দিন। তিনি দৌড়ে পালিয়ে আসতে যাবেন, তখনই কেউ একজন ওনার হাত ধরে টান মারে। গড়াতে গড়াতে তিনি একটা গর্তের মধ্যে পড়ে যান।
হাত পা চালিয়ে তিনি বুঝতে পারেন গর্তটা একদম কবরের মতো। যেহেতু আর্মিতে ছিলেন, এর চেয়ে অধিক কঠিন পরিস্থিতি তিনি কাটিয়ে এসেছিলেন। কোনো রকমে কবর থেকে বেরিয়ে আসেন। কুয়াশার মাঝখানে যতটুকু তিনি দেখতে পাচ্ছিলেন ততটুকুতেই তিনি খেয়াল করেন আশেপাশে কেউ নেই, খাটিয়াগুলো উধাও। এক দৌড়ে বাসায় চলে আসেন। সেদিন থেকে তিনি রাত দিন কানে উল্টাপাল্টা শব্দ শুনতে শুরু করেন। কখনো মরা বাড়ির কান্নাকাটির আওয়াজ শোনেন, কখনো কারো উচ্চস্বরে হাসাহাসি। পরদিন দোকানে যেতে পারেননি তিনি। ঘুম থেকে উঠেই তার প্রচুর জ্বর আর শরীর ব্যথা। নেয়ামতকে ডেকে আনেন, এনে জিজ্ঞেস করেন, কাল রাতে কোথায় ছিলি তুই? নেয়ামত জানায়, আমি তো রাতে তেমন একটা বের হই না, বরাবরের মতো বাসাই ছিলাম। তিনি এটা শুনে অবাক হন না, কারণ যা যা ঘটেছিল তা করার সাধ্য নেয়ামত কেন কোনো মানুষেরই নাই। তিনি বুঝে গেছিলেন এটা কোনো অসুস্থ জিনদের কাজ। অসুস্থ কেন সেটা আপনারা সবাই বুঝতে পারেন। সুস্থ জিন এসব মানুষের সাথে করবে না। অসুস্থতার খবর পেয়ে ওনার ছেলে জাবেদ চলে আসে চাকরিস্থল থেকে ছুটি নিয়ে, কিন্তু তিনি তখনও বাড়ির কাউকে ওই রাতের ঘটনাটা জানাননি। কিছুদিন পর তিনি সুস্থ হন, সুস্থ হয়ে আবার স্বাভাবিক কর্মজীবনে যোগ দেন। কিন্তু তার কানে সেই উদ্ভট শব্দগুলো তখনও বন্ধ হয়নি আসা। একসময় তার সয়ে যায় ব্যাপারটা। শব্দ পেলেও পাত্তা দিতেন না। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার কানে আবারও আসতে থাকে সেই উদ্ভট শব্দগুলো। কেউ একজন পৈশাচিক ভারে আসছে। তিনি পাত্তা না দিয়ে হাঁটছেন, এমন সময় পেছন থেকে কেউ একজন ওনার দিকে ঢিল ছুড়ে বলে, তোর মনের ভুল নয় এটা, আমি সত্যি তোর পিছনে দাঁড়িয়ে হাসছি। তিনি সাথে সাথে পেছনে ফিরে তাকান, কাউকে দেখতে পান না। শুরু করেন দৌড়ানো। তার মনে হচ্ছিল তিনি যতই দৌড়াচ্ছেন শব্দটা তার থেকে তার কানে তীব্র থেকে তীব্রতর হয়ে আসছে। তিনি আর নিতে পারলেন না। স্ত্রী থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু আমাকে সবাইকে বললেন। ওনার স্ত্রী ছিল অত্যন্ত ধার্মিক একজন মহিলা। তিনি পরদিন জসিম সাহেবকে একজন হুজুরের কাছে নিয়ে যান। হুজুর পানি পড়া দিয়ে বলে, রাস্তায় চলতে ফিরতে কোনো খারাপ নজ্জিনের নজরে লেগেছে মনে হয়। এরপর 2 দিন আর কোনো সমস্যা হয়নি তার। এক রাতে তিনি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির উঠোনে হঠাৎ করে দেখতে পান একটা লাশের খাটিয়া রাখা এবং ওটাকে ঘিরে কয়েকটা কুকুর এপাশ ওপাশ ফুসফুস ফুসফুস করছে। উনি কাছে ঘেঁষতেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসতে চায়। কোনোভাবেই তিনি কাছে যেতে পারছিলেন না। মনে হচ্ছে একটা কুকুরের বাচ্চা যেরকম বাচ্চার কাছে যেতে দেয় না, ঠিক তেমনি লাশার কাছে কুকুরগুলা যেতে দিচ্ছে না। তিনি উপায় না পেয়ে বাড়ির পেছন দিকে গিয়ে ঘরে প্রবেশ করেন এবং তার স্ত্রীকে ডেকে নেন বাইরে। এসে দেখেন কিচ্ছু নাই, না কোনো লাশের খাটিয়া, না কোনো কুকুর। তিনি ভয় পেতে শুরু করেন। সেদিন রাতে তিনি স্বপ্ন দেখেন উনি দোকানে কাজ করছেন। ভর দুপুরেও কেমন যেন ফাঁকা ফাঁকা ছিল বাজারটা। হঠাৎ করে 4 জন লোক একটা খাটিয়া বহন করে উনার দোকানের সামনে আসেন। খাটিয়া মাটিতে রাখার পর জসিম সাহেব লোকগুলোকে জিজ্ঞেস করে, কি ভাই, কাফনের কাপড় লাগবে নাকি? লোকগুলো বলে, কাফনের কাপড় করে এনেছি, তোকে নিয়ে যেতে এসেছি। জসিম সাহেব দোকান ফেরে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে একটা কবরস্থানের সামনে এসে হাঁপাতে শুরু করেন। কবরস্থানের ভেতর থেকে তিনি চিৎকার দাপাদাপির আওয়াজ শুনে গেটের ওদিক থেকে ভেতরে উকি মারেন। তিনি দেখতে পান কয়েকজন লোক মিলে একজন লোককে জোর করে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় রেখে কোথায় যেন চলে যায়। জসিম সাহেব খাটিয়ার কাছে যান, দেখতে পান হাত পা বাঁধা মানুষটা কাফনে মোড়ানো অবস্থায় খাটিয়ার ভেতরে নাড়াচাড়া করছে। তিনি লোকটার মুখের কাপড়টা খুলে দেন। খুলতেই তিনি দেখতে পান ওনার মৃত বাবার মতো দেখতে হুবহু কেউ একজন তার সামনে কাফনে মোড়ানো অবস্থায় খাটিয়ার উপর বসা। তিনি ভয় পেয়ে মাটিতে পড়ে যান। হঠাৎ করে সেই লোকগুলো চলে আসে জানি কোথা থেকে। এসেই জসিম সাহেবকে ধরাধরি করে তুলে নিয়ে পাশের খুঁড়ে রাখা কবরটায় ফেলে দিয়ে কবরের ভেতর গরম পানির মতো কিছু একটা ঢেলে দিতে শুরু করে। জসিম সাহেব দেখতে পান ওনার বাবার মতো দেখতে লোকটা কবরের পাশে বসে নিজের কপালে হাত দিয়ে চর মারতে মারতে হায় হতাশ করছে, আর্তনাদ করছে। তিনি কবর থেকে ওঠার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পারছেন না। লোকগুলো কবরের মাটি চাপা দিয়ে কবরটা ভরে ফেলতে শুরু করে। উনি বুঝতে পারেন ওনার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কবরের বাইরে থেকে একটা কথাই ভেসে আসছিল তার কানে, খুব শিগগিরই তোকে সত্যি কবরে পাঠানোর ব্যবস্থা করা হবে। এমন সময় ওনার ঘুম ভাঙে, ওনার স্ত্রীর ডাকাডাকিতে। ঘুম থেকে উঠতেই তিনি স্ত্রীকে প্রশ্ন করেন, কি হয়েছে? আপনার স্ত্রী তাকে প্রশ্ন করে, কি হয়েছে? ঘুমের মধ্যে নিজের গলা চেপে ধরেছিলেন কেন? ছোটাছুটি করছিলেন কেন? আমি ভয় পেয়ে গেলাম। অপেক্ষা করে ডাকছি, কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু আপনার ঘুম ভাঙছিল না। জসিম সাহেব উঠে গিয়ে পানি খান।
ওনার স্ত্রীকে স্বপ্নের কথা বলেন। ওনার স্ত্রী এবার ভাবতে শুরু করে। পরদিন তারা সেই হুজুরের কাছে আবারও যান। বলে ঠিক করেন সকালবেলা জসিম সাহেবকে মৃত অবস্থায় পাওয়া যায়। একদিন স্বাভাবিক মৃত্যু। যাই হোক, ওনার দাফন কাফন হয়ে যাওয়ার পর কয়েক মাস কেটে যায়। ওই হুজুরটা কিন্তু মারা যায়। তো পরিবারে কারো সাথে কোনো ধরনের অদ্ভুত ঘটনা ঘটেনি। ওনার দোকানটা ওনার ছেলে অন্য একজনের কাছে ভাড়ায় দিয়ে দেন এবং এভাবে পরপর অনেকবার ভাড়া দেয়া হয়েছিল, কিন্তু কেউই 1 মাসের উপর আর এই দোকানে চাচ্ছিল না থাকতে। সবার একটাই কথা, দোকান থেকে হুটহাট জিনিসপত্র উধাও হয়ে যেত। একটার জায়গায় আরেকটা চলে আসত, অথচ আমরা কেউই জিনিসগুলার জায়গা পরিবর্তন করতাম না। বলছিল মাঝে মধ্যে রাতে দোকান গুছিয়ে রাখতাম, আবার সকালে দোকান খুলে দেখতাম পুরা দোকান এলোমেলো হয়ে আছে। এভাবে একদিন নেয়ামত বলে যে ভাড়া দেওয়ার দরকার নাই, আমি একাই দোকান চালাবো। তো তাকে দোকানটা দেয় ওনার কাজকর্নারা কাজ করার জন্য। এক রাতে নেয়ামত দোকান বন্ধ করে 2-1 কদম রাস্তার দিকে এগিয়েছে, এমন সময় শুনতে পায় দোকানের ভেতর থেকে কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে। নেয়ামত ভয়ে লাফিয়ে ওঠে। আজব ব্যাপার, ফাঁকা বন্ধ দোকান বন্ধ করে বের হলাম, ভেতরে গিয়ে ঠুকল। নেয়ামত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল খুলব কি খুলব না, কারণ সে জসিম সাহেবের ঘটনাগুলো শুনেছিল এবং ভাবতে শুরু করে যে এখন না তার উপর চেপে বসে এসব ভূতরে ঘটনা চলে যাবে। ঠিক করে খুলবে না দরজা। এমন সময় আবার বেশ কয়েকটা ধাক্কা পড়ে দোকানের ভেতর থেকে। সে ভয়ে আটকে উঠে দৌড় দিয়ে বাড়ি চলে আসে। পরদিন দোকান খুলে দেখতে পায় মেঝেতে কারো রক্তমাখা পায়ের ছোপ ছোপ দাগ। নেয়ামত তৎক্ষণাৎ জসিম সাহেবের ছেলে জাবেদকে বলে দেয় সে আর দোকানে কাজ করবে না। এদিকে জাবেদের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ের তারিখ নির্ধারণ করা হয় এবং কয়েক মাস পরই বিয়ে। জাবেদ তার মার সাথে পরামর্শ করে ঠিক করে জায়গাটা একটা মাদ্রাসা বানিয়ে দেবে তারা। দোকানপাট করে আর কাজ নেই। সেই কথা অনুযায়ী শুরু হয় মাদ্রাসা তৈরির কাজ। এদিকে কয়েক মাস পর জাবেদের বিয়ের তারিখ চলে আসে। বিয়ের 8-9 দিন পর এক রাতের ঘটনা। জাবেদ তার মা ও স্ত্রী একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় জাবেদের স্ত্রী হঠাৎ হাত থেকে তরকারি বাটিটা ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। কি হয়েছে জিজ্ঞেস করতেই সে বলে, আমি একটু মুখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকিয়েছি, দেখি খাটের ওপর মুখ ঝলসানো একটা লোক গায়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে, হাতে কাফনের কাপড়। জাবেদও তার মা ওকে বলে চোখের ভুল, কিচ্ছু না। জাবেদের বাবার সাথে ঘটনা অদ্ভুত ঘটনাগুলো কিন্তু তারা মেয়ের পরিবারের কাউকে জানায়নি বিয়ের আগে। যাই হোক, রাতে জাবেদের স্ত্রীর ঘুম ভাঙে টিনের চালে কারো হাঁটাহাঁটির শব্দে। সে উঠছিল না, চুপচাপ শুয়ে শুয়ে শুনছিল। একটু পর শুনতে পায় কেউ একজন দরজায় টোকা দিয়েছে। সে জাবেদকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু জাবেদ ঘুম থেকে উঠছিল না। বাইরে বেরিয়ে এসে টর্চ মেরে দেখতে পায় কেউ নেই আশেপাশে। দরজা বন্ধ করে ভেতরে যাবে, ঠিক তখনই তার নাম ধরে কেউ একজন ডেকে বলে উঠানে আসতে। সে অবাক হয়, এত রাতে কে ডাকবে? নতুন বউকে তো সেভাবে চেনেও না সে। যায়, উঠানে গিয়ে দেখে একটা চাদর পরিহিত লোক মাটিতে বসে আছে। সে গিয়ে লোকটাকে ডাকতে থাকে, কিন্তু লোকটা কোনো কথা বলছিল না। এক পর্যায়ে লোকটা হাত দিয়ে ইশারা করে দেখায় বাঁ দিকে যেতে। সে বাঁ দিকে যেতে শুরু করে। লোকটা বসেই ছিল। একটু দূর যাওয়ার পর সে দেখতে পায় তার স্বামী মানে জাবেদ মাটি কোপাচ্ছে। সে জাবেদকে ডাক দিয়ে বলে, এত রাতে এগুলো কি করেন? আর আমি তো আপনাকে দেখলাম ঘুমাচ্ছেন, এখানে ছিলেন কোন দিক দিয়ে? জাবেদ কোনো কথা বলছে না, শুধু একের পর এক মাটিতে কোপ দিয়ে কেটেই যাচ্ছে। এক পর্যায়ে জাবেদ তার স্ত্রীকে বলে, তোর জন্য কবর খুঁড়ছি। এটা শুনে আটকে উঠে দৌড় দেয় এবং ঘরের সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন তার জ্ঞান ফিরে এলে সে বলে রাতে সে এই দেখেছিল। এরপর তাকে সে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, যার কাছে জসিম সাহেবকে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল। হুজুর কিছু আমল করে দেন, পানি পড়া দেন। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি আপনাকে, আসলে জসিম সাহেব সেদিন মারা গিয়েছিল, হুজুর না। এরপর জাবেদের স্ত্রীর সাথে ঘটনাগুলো অনেক দিন হয়নি। এদিকে মাদ্রাসার কাজ চালু হবার পর সেখানে থাকা একজন শিক্ষক একদিন জাবেদকে জানায়, ভাই, আমার মনে হয় এই জমিতে কোনো সমস্যা আছে। জাবেদ জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? শিক্ষক বলে, সেদিন রাতে আমি টয়লেটে যাবার জন্য উঠেছিলাম। আমি দেখলাম বারান্দার ওদিক থেকে কয়েকজন মানুষের ঝগড়াঝাটির শব্দ। ভেবেছিলাম মাদ্রাসার ছাত্ররা রাতে উঠে ঝগড়াঝাটি করছে। তো কাছে যাই, গিয়ে দেখতে পাই প্রায় 7 ফুট লম্বা কয়েকজন লোক। জসিম সাহেব মানে আপনার আব্বাকে ধরে পেটাচ্ছে। আমার হুঁশ ছিল না, ভয়ে ফেরাতে যাব কি? আমি নিজেরই যখন মনে পড়ে আপনার আব্বা কয়েক মাস আগে মারা গেছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন শরীরে জ্বর চলে আসে। জ্বরের কারণে বিছানা ছেড়ে উঠতে পারিনি। রাতে শুয়েছিলাম, এমন সময় অনুভব করি কেউ একজন আমার বিছানা শূন্যে ভাসিয়ে দিয়েছে। ভালোভাবে তাকাতেই খেয়াল করি আমি জমিন থেকে প্রায় 3 হাত উপরে। ধূপ করে বিছানাসহ মেঝেতে ফেলে দেয় আমাকে।
পড়ে গিয়ে প্রচুর ব্যথা পাই। উঠে বসার পর দেখতে পাই কাফন পরিহিত আপনার আব্বা আমার সামনে এসে দাঁড়িয়ে, মুখটা ঝলসানো, থরথর করে কাঁপছি আমি। আপনার আব্বার রূপী জিনটা আমার ঘাড়া চেপে ধরে বলে, জায়গা খালি কর, যদি মৃত্যুকে ভয় পাস তো চলে যায় এখান থেকে। আমি পরদিন বাড়ি চলে যাই। সুস্থ হবার পর আপনার কাছে এলাম। তো জাবেদ এটা শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে। তো জাবেদ যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির একজন কলিগ সে ইমাম সাহেবের ব্যাপারে জানতে পারে। তো ইমাম সাহেব ঘটনা পুরাটা শুনে জাবেদকে জানিয়েছিল, আমি খোঁজ নিয়ে তারপর জানাচ্ছি, সময় সময় মতো আপনাদের বাড়িতে আসব। ইমাম সাহেব রাতে তার জিনদের জাবেদের নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেয়। জিনরা জানায় খোঁজ নিয়ে পরদিন বলবে ইমাম সাহেবকে। পরের দিন রাতে ইমাম সাহেব ওনার জিনেরা বলে, এটা জমি সংক্রান্ত সমস্যা। জসিম সাহেবের দাদার আব্বা ছিল ওই জমির মালিক, যিনি ছিলেন একজন বড় মাপের কবিরাজ। বিভিন্ন মানুষের জিন সংক্রান্ত সমস্যা তিনি দূর করতেন। ওনার সাথে একটা জিনের পরিবারের ভালো মেলামেশা ছিল, এবং সেই জিন পরিবারের কর্তা ছিলেন ওনার খুব ভালো বন্ধু। যে জমিকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত, সেই জমিটাকে জসিম সাহেবের দাদা সেই জিনদেরকে দিয়েই দিয়েছিলেন থাকার জন্য। ওনার মৃত্যুর পর জসিম সাহেবের দাদা সেই জমিটাতে পুকুর বানাতে চেয়েছিল, কিন্তু সেখানে থাকা জিনগুলো তা কিছুতেই হতে দিচ্ছিল না, কারণ জায়গাটা ওদেরকে দিয়ে দিয়েছিল। তো কবিরাজ মারা যাওয়ার অনেক বছর আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এরপর অন্য এক কবিরাজের মাধ্যমে একসময় জিনগুলোকে তাড়িয়ে দিয়ে সেখানে পুকুর বানিয়ে ব্যবসা শুরু করে জসিম সাহেবের দাদা। চলছিল এভাবেই। পুকুর রাতের বেলা দেখাশোনার জন্য একজন লোক রাখা হয়েছিল। এক রাতে সেই লোক হঠাৎ পুকুরে কারো লাফালাফির শব্দ পেয়ে মাছ চোর ভেবে ছুটে যায়। গিয়ে দেখে কিছুই নেই। পেছন ফিরে চলে আসার সময় ওদের মধ্যে একজন জিন লোকটাকে টান দিয়ে পুকুরে ফেলে দেয়। প্রচণ্ড শীতে লোকটা হাত পা বেশিক্ষণ চালাতে পারেনি, সেই পুকুরে ডুবে মারা যায়। কিছুদিন পর অন্য আরেকটা লোককে রাখা হলে জিনরা সেই লোককেও ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। পরপর কয়েকজন লোক বদল করা হয়, কিন্তু কেউই টেকেনি সেদিন সেখানে। এরপর জসিম সাহেবের দাদা ওই কবিরাজকে নিয়েই জিনগুলোকে বোতলে বন্দি করে নিজের সাথে নিয়ে যায়। কিন্তু ওই দিন সেই জিনদের মধ্যে একজন সেখানে ছিল না, যে কারণে তাকে কবিরাজ বন্দি করতে পারেনি। পরবর্তীতে কবিরাজ সেই জিনগুলোকে হত্যা করে মেরে ফেলে, এবং অন্য জিনটি যেসব সবকিছু জেনে গিয়ে সেই কবিরাজকে ভয় দেখিয়ে মেরে ফেলে। এরপর জসিম সাহেবের দাদাকেও ভয় দেখিয়ে মেরে ফেলে, জানিয়ে দেয় যে ওই জমিতে পরবর্তীতে যে হাত বাড়াবে তাকেও প্রাণ হারাতে হবে। এরপর সেই জমিতে আর কেউ কাজ করার সাহস হয়নি। জসিম সাহেব চাকরি থেকে ফেরত আসবার পর সেই জমিতে মাটি ভরাট করে ভাগ্যক্রমে জমিটা সেখানে ছিল, সেই এলাকাতে একটা বাজার হয়ে ওঠে পরবর্তীতে। জসিম সাহেব সৈনিকের লোক ঘরে বসে থাকা দেখে সে ওই জমিটাতে দোকান দিয়ে কাজ শুরু করে, যেটার কারণে জিনরা বেশ রেগে যায় সেখানে থাকা। জসিম সাহেবকে ভয় দেখিয়ে মারার পর এখন ঠিক করেছে সবাইকে মেরে ফেলবে। ইমাম সাহেব তার জিনকে প্রশ্ন করেন, আপনারা কি বলেন, সাহায্য করা যাবে কি যাবে না? ওনার জিন জানায় সম্ভব, এবং করতেই হবে সাহায্য। শুধু কয়েকটা প্রাণ চলে যাবে এটা হতে দেওয়া যায় না। তুমি কয়েকদিনের মধ্যেই ওখানে যাবে, আমরাও তোমার সাথে আসব। ওখানে গিয়েই জানব কি করতে হবে, জানাবো কি করতে হবে। উনি চলে যান সেখানে। যাওয়ার পর জানতে পারেন জাবেদ জানায় তার স্ত্রী হাসপাতালে ভর্তি। কি হয়েছিল জিজ্ঞেস করতেই সে বলে, গতরাতে সে পানি আনতে বাইরে গিয়েছিল। বাইরে গিয়েছে তো গিয়েছেই, কিন্তু আর ফিরছিল না। তাই তিনি বাইরে যান খোঁজ নিতে। গিয়ে দেখে টিউবওয়েল থেকে কয়েক হাত ধরে ঝোপের সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। ঘরে নিয়ে আসার পর দেখতে পাই হাতে পায়ে প্রচুর কাটা ছেঁড়ার দাগ। জ্ঞান ফেরার পর সে বলতে থাকে তার শরীরটা প্রচুর ভার লাগছে, তাই হাসপাতালে ভর্তি করা হয়। ইমাম সাহেব জাবেদের স্ত্রীকে জিজ্ঞেস করেন কি হয়েছিল, আপনি বলেন। সে জানায় আমি পানি আনতে টিউবওয়েলের পাড়ে গিয়েছিলাম। গিয়ে দেখি একটা লোক গোসল করছে। আমি জিজ্ঞেস করি কে এখানে? লোকটা আমার দিকে বালতি ছুঁড়ে মারে। আমি কোনো রকম পাশ কাটিয়ে দৌড় দিতে যাই। এমন সময় লোকটা আমার চুল টান দিয়ে ধরে বসে মাটিতে আছড় মারে। এরপরে আমি আর কিছু মনে করতে পারছিলাম না। ইমাম সাহেব সান্ত্বনা দিয়ে জাবেদের সাথে ওদের বাড়িটা ঘুরে দেখতে যান। তিনি বাড়ির কাছে গিয়ে দেখতে পান যে আছে তার মতন এরকম গম্ভীর অস্তিত্ব তিনি আর আগে কখনো কোনো কেস সলভ করতে গিয়ে টের পাননি। মনে মনে দোয়া পড়ে ভেতরে যান জাবেদের সাথে। ভেতরে ঢুকতেই জিনটা একটা চেয়ার তুলে ঢিল মারে ইমাম সাহেবের দিকে আর জাবেদের দিকে। জাবেদ ভয় পেয়ে ইমাম সাহেবকে একা রেখে বাইরে বেরিয়ে যায়। ইমাম সাহেব এগোচ্ছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা পড়ছেন। ভেতর থেকে একটা মোটা কণ্ঠ ভেসে আসে, চলে যা, তোর সাথে তো আমার শত্রুতা নেই, তোকে যন্ত্রণা দিতে চাই না। ইমাম সাহেব কিছু না বলেই বাইরে চলে আসেন। এখানে একা কিছু করা যাবে না। জাবেদকে জানান আপাতত বউ আর মাকে নিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান। এই বাড়িতে থাকাতে তারা এখন নিরাপদ নয়, বিপজ্জনক। রাতে ইমাম সাহেবের জিনরা ওনাকে বলে, শোনো, ও সংখ্যায় একজন, কিন্তু ওকে গতানুগতিক উপায়ে তাড়ানো যাবে না, কারণ ও মুসলমান। কথা বলে বুঝাতে হবে। বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করো। আমাদের বিশ্বাস যে সে তোমার ডাকে সাড়া দিবে। ইমাম সাহেব মনে সাহস আর বিশ্বাস রেখে বাড়িতে আবার প্রবেশ করেন। বাড়ির সামনে দাঁড়াতেই ভেতর থেকে একটা মহিলা কণ্ঠে কেউ ওনাকে বলে,
ওয়ালি, এদিকে আর আসিস না। উনি চমকে ওঠেন, কারণ ওনার আম্মা ওনাকে ছোটবেলায় ওয়ালি নামে ডাকতেন। উনি নিজেকে শান্ত করে ঠান্ডা করে ভেতরে যান, গিয়ে প্রশ্ন করেন, কে আপনি? কথা ছিল আপনার সাথে। কিছুক্ষণ ডাকার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে উনি ফিরে আসার সময় পেছনে তাকিয়ে দেখতে পান দরজার সামনে একটা ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তিনি বুঝে ফেলেন এসেছে জিনটা। তিনি জিনটাকে প্রশ্ন করেন, এদেরকে যন্ত্রণা করে আপনার কি কোনো লাভ হচ্ছে? জিনটা বলে, বহু বছর আগের কথা। এদের পূর্বপুরুষ আমাদেরকে ওই জমিটা দিয়ে দিয়েছিল। এটা তার পৈতৃক সম্পত্তি। ছেলে মেয়েদেরকে দিলে বিক্রি করে ফেলবে। তার কারণে পৈতৃক জমিটা ওনারা পেয়ে যাবে। তাই আমাদের দিয়েছিল এই জমি যেন কখনো কেউ না পায়। এই জমি বিক্রি নিয়ে কবিরাজের সময় থেকেই ঝগড়া বিবাদ মারামারির কমতি নেই। অসংখ্যবার আমার পরিবারের জিনেরা কবিরাজকে তার নিজ ছোট ভাইয়ের হত্যা চক্রান্ত থেকে বাঁচিয়েছে। লোকটা জায়গা জমির কমতি ছিল না। ওর ছেলেমেয়েরা অনেক বিষয় সম্পত্তি ভাগে পেয়েছিল। তারপরও এই জমিটা বিক্রি করে ফেলার ইচ্ছা, যা রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে আমার পরিবারের সদস্যরা। এদেরকে যন্ত্রণা না করে আমি আর উপায় দেখি না। তো ইমাম সাহেব বলেন, ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু মাদ্রাসার কি সমস্যা? ওখানে তো দ্বীনের জ্ঞান প্রদান করা হয়। জিনটা বলে, আমরা আমাদের ওয়াদার উপর অটল। যেহেতু কথা দিয়েছি কাউকে ওই জমিতে কিছু করতে দেব না, মানে দেব না। দেখি তোর কত ক্ষমতা, আমাদের আতকাশ। এই বলে জিনটা সেখান থেকে চলে যায় আর সামনে আসে না। রাস্তায় হাঁটতে হাঁটতে ইমাম সাহেব তার জিনদের বলে, একে বোঝানো সম্ভব নয়। জমিটা না হয় জাবেদকে বলে খালি করে দেওয়া যাবে, কিন্তু এই জিন যদি এদেরকে ভয় দেখানো না বন্ধ করে তবে তো তার এরা ভয় পেয়েই মারা যাবে। ওনার জিনেরা জানায়, দেখি আমরা ওর সাথে কথা বলার চেষ্টা করব। গতবার কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওর ক্ষমার জোর অনেক বেশি, তাই জোর দিয়ে কিছু বলতে পারিনি। যাই হোক, 2 দিন পর ইমাম সাহেবের জিনরা এসে ওনাকে বলে রাজি করানো গেছে, কিন্তু শর্ত দিয়েছে আগে জাবেদকে গিয়ে সব খুলে বলো, তারপর শর্তের কথাটা জানাবে। ইমাম সাহেব জাবেদকে সব জানানোর পর বলে, জিনটা বলেছে ওই জায়গায় যেন মাদ্রাসা থাকে এবং এতিমদের পড়ানো হয় সেখানে। জিনটা চলে যাবে, কিন্তু অবস্থা দেখার জন্য সে মাঝে মাঝে সেখানে আসবে। যদি মাদ্রাসার পরিবর্তে সেখানে অন্য কিছু হয় তাহলে রক্তারক্তি হবে। জাবেদ কথাটা হজম করতে পারেনি। তার মাথায় জেদ চাপে। আমার পূর্বপুরুষের জমি, আমি যা খুশি তাই করব। না জিন হোক আর যাই হোক, তার কি? জাবেদকে ইমাম সাহেব অনেক বোঝায়, কিন্তু জাবেদ কোনো কিছুই মানেননি। শেষে ইমাম সাহেব বলেন, ঠিক আছে, তোমাদের জমি, তোমরা যা ইচ্ছা তাই করো। পরবর্তীতে কোনো বিপদে পড়লে আমাকে ডাকতে পারবে না। এটা বলে তিনি তার শহরে ফিরে আসেন। 2 মাস কাটে। একদিন ইমাম সাহেবের জিন এসে ওনাকে বলে, ওদিকের অবস্থা তো বেজায় অবনতি। ইমাম সাহেব বলেন, কেন? আপনারা কি করে জানলেন? তো ওনারা বলেন, জাবেদের আম্মা মারা গেছে। গতকাল আমরা চলে আসার পরেই সেখানে আগের চাইতেও ভয়াবহ অবস্থা তৈরি হয়। জাবেদ ওই জায়গায় আরেকটা দোকান তুলেছিল। এরপর থেকে সমস্যা শুরু আবার নতুন করে। তুমি জাবেদকে বোঝাও ওরা যেন ওদিকে আর না থাকে। ইমাম সাহেব জিজ্ঞেস করেন, আপনারা জানলেন কার কাছে? জিনরা জানায়, ওই জিন নিজে এসেছ তাদের কাছে। এসে বলে গেছে, ভালোভাবেই রাজি হয়েছিলাম চলে যাবার জন্য, কিন্তু আদম সন্তানের লোভ আর জেদই ওদেরকে পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদি বাঁচাতে চাস তাহলে ওদেরকে এলাকা থেকে চলে যেতে বল। যদি এখানে থাকে তাহলে আমি এরকমভাবে ভয় দেখিয়ে যাব। ভয় পেয়েই ওরা মারা যাবে। কিন্তু যদি স্থান ত্যাগ করে আমার নজরের বাইরে যায় তবে আমি ওদের পিছু ছেড়ে দিব। যে লোকটার সাথে আমার পরিবারের সদস্যদের এত ভালো সম্পর্ক ছিল সেই লোকের বংশকে শেষ করার ইচ্ছা আমার নেই। চলে যেতে বল ওদেরকে তোদের ছাত্রের মাধ্যমে। এরপর ইমাম সাহেব জাবেদকে বলেছিল সে যদি প্রাণে বাঁচতে চায় তাহলে যেন দূরে কোথাও চলে যায়। বেশি জোর করেনি, কারণ আগেরবার ইমাম সাহেবের কথা জাবেদ না শোনার কারণে উনি খানিকটা অপমানিত বোধ করেছিলেন। পরে জানা গেছিল জাবেদ তাদের স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসেন নতুন চাকরি পেয়ে, এবং এরপর ইমাম সাহেবের সাথে জাবেদার কোনো কথা হয়নি। রাজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্টের মাঝেও আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আসলে ঘটনা কীরকম হবে বা ঘটনার প্লটটা কীরকম হবে সেটা আমরা আপনাদেরকে কখনো হয়তো বিশ্বাস করাতে পারবো না। তাই জাহিদ ভাইয়ের ভাষায় একটা কথা, আপনারা উপভোগ করুন আমাদের ঘটনা হয়তো বিশ্বাস না করলেও চলবে। উপভোগ করে যদি আপনারা আমাদের সাথে থাকেন সেটাই আমাদের জন্য এনাফ। কোনো গ্রামেও যাওয়া যেত। এই জন্য সেই সময় 4 থেকে 5টি নৌকা ছিল ওই বলিপুর গ্রামে।
আর একপাশে দীর্ঘ জায়গা ছিল অরক্ষিত জঙ্গল। সেই সময় বলিপুর গ্রামে একটা প্রবাদ ছিল, এই জঙ্গলে কেউ যদি ভুল করেও ঢুকে যেত তাহলে সে আর কখনোই নিজ ঠিকানায় ফেরত আসতে পারত না। কোথায় যে চলে যেত কেউ বলতে পারত না। অনেকেই নাকি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, এতটাই ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল। আর দুই পাশে ছিল চাষাবাদের জমি, এর মধ্য দিয়ে ছিল অন্য গ্রাম বা শহরে যাওয়ার রাস্তা। তখনকার সময় এই বলিপুর থেকে অন্য গ্রামের দূরত্ব ছিল কম করে হলেও 10 কিলোমিটার। আর এই গ্রামে সেই সময় যারা বসবাস করতেন তাদের সিংহভাগ ছিল মুসলিম। তখনকার সময় এখনকার মতো কিন্তু এতটা ঘনবসতি ছিল না। সব মিলিয়ে 300 পরিবার ছিল এই বলিপুর গ্রামে। এবারে আমরা মূল ঘটনায় আসি। সময়টা ছিল শীতকালের শেষের দিকে। একবার ওই গ্রামের মানুষ খেয়াল করেন যে গ্রামের পশু পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, স্পেশালি পাখি। বন্য পশু তো খুব একটা দেখা যেত না। আগে অন্য গ্রাম থেকে বা পাশের ওই জঙ্গল থেকে অনেক পাখি গ্রামে আসত, সেগুলো আর গ্রামে আসছে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর বলিপুর গ্রামের মানুষ দেখেন যে এই গ্রামে পাখির সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন পর লক্ষ্য করেন যে কোনো পাখি আর দেখা যাচ্ছে না। কিন্তু তারা বাড়িতে যেসব গৃহপালিত পশু পোষে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো কিন্তু সব ঠিক আছে। এমনকি কুকুরবিও সব ঠিক আছে, শুধু গ্রামের পাখিগুলাই নাই। তখন এই গ্রামের মানুষ পাখি খোঁজা শুরু করে যে পাখি গেল কোথায়। এই আরশাদ নানাও তখন সকলের সাথে পাখি খুঁজতে গিয়েছিল যে অন্তত একটা পাখি যদি দেখতে পাওয়া যায়। কিন্তু না, কোনো পাখি পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে অবাক হলেও বিষয়টা কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়নি, কারণ বিষয়টা কারো ব্যক্তিগত না, আবার সম্মিলিতও না। তারা খেতে খাওয়া মানুষ, চাষাবাদ করে। পাখি থাকলো আর না থাকলো এটা নিয়ে আসলে অতটা মাথা ব্যথা হওয়ার কারণটা না থাকাই স্বাভাবিক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলে শীত শেষের দিকে তো এই কারণে পাখিগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। আবার কেউ বলে পাখিরা হয়তো পাশের জঙ্গলের ভেতরে আছে বা অনেক দূরে চলে গেছে, এই জন্য হয়তো আমাদের এখানে কোনো পাখি নেই, বা এখানে খাবারের সংকট এজন্য চলে গেছে। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। এভাবে এক এক সপ্তাহ চলে যায়, কিন্তু গ্রামের একজন ব্যক্তিও কোনোভাবে একটি পাখিও দেখতে পায় না। ছোট বড় কিচ্ছু না, কোনো পাখি না। একদিন মাঝরাতে ওই গ্রামেরই এক ব্যক্তি, তার নাম হচ্ছে প্রদীপ ঠাকুর, তিনি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামে তো স্বাভাবিকভাবে ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে, কোনোটা আবার বেশ দূরেও থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি কাজ সেরে ফেরার সময় উনি খেয়াল করেন যে 15 থেকে 20টা বড় বড় পাখি। পাখিগুলোর মুখ ছিল নাকি পুড়ে যাওয়া মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। ওনার ভাষ্যমতে আমরা যেরকম উট পাখি দেখি ওই রকম বড় বড় পাখি। পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাখি কালো রঙের, কিন্তু তাদের পাগুলো আগুনের মতো চলছে। পাখিগুলো এদিক ওদিক ঘুরে ঠিকই জঙ্গলের দিকে, মানে জঙ্গলটা যেদিকে ছিল ওই দিকে চলে যায়। উনি এই জিনিসটা দেখে খুব ভয় পান। উনি তড়িঘড়ি করে বাসায় এসে শুয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা সবাইকে জানান। প্রদীপ ঠাকুরের কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ কেউ হেসেই উড়িয়ে দেন। কেউ কেউ বলে পাশে জঙ্গল আছে, ওখান থেকে হয়তো বড় পাখি আসতেই পারে। কেন ওই জঙ্গলে কি আছে আমরা তো আসলে জানি না, গ্রামের মানুষ ভয় তো ওখানে ঢোকেই না, কি আছে না আছে আমরা কিভাবে বলবো। কত বড় পাখি তো থাকতেও পারে। এতদিন আসে নাই, গ্রামে অনেক পাখি ছিল এই জন্য আসে নাই, যেহেতু এখন গ্রামে পাখি নাই এজন্য হয়তো বা আসছে। এরকম এক একজন এক এক ধরনের মন্তব্য করে। তো প্রদীপ ঠাকুর যখন এই ঘটনাটি বলেন তখন ওই হাফিজ ভাইয়ের নানা শ্বশুর সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার দুদিন পর সকালবেলা গ্রামে একজন মাঝবয়সী পাগলের আবির্ভাব ঘটে। ওনার বয়স আনুমানিক 50+ হবে। ওই পাগল এসে গ্রামে 3 রাস্তার একটা মোড় ছিল, ওই মোড়ের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল। ওই পাগল এসে তেঁতুল গাছের নিচে বসে থাকে। পাগল কারো সাথে একটি কথাও বলতো না, নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। গ্রামে কোনো পাগল আসলে আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষ খুব কৌতূহলী হয়ে যায়, তাদের মধ্যে কৌতূহল জাগে। ঠিক তেমনি কিছু মানুষ এসে পাগলকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসছে, কেন এসছে, নাম কি, এমন বিভিন্ন টাইপের প্রশ্ন করতে থাকে। কিন্তু পাগল কোনো কথা বলে না। কেউ কেউ বলে যে পাগলকে বিরক্ত করতে নেই, আবার কেউ কেউ বলে যে এই লোকটি সরকারের গোয়েন্দা, আবার কেউ কেউ বলে বেটা চুরি করতে এসছে, এর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু এই পাগল কিন্তু কোনো কথা বলে না, এক মনে বিড়বিড় করে কি যেন বলেই যায় বা পড়েই যাচ্ছে। কেউ বুঝতে পারে না সেটা যে সে কি পড়ছে। এখন গ্রামের মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তখন ওই সময়ে গ্রামের যারা পঞ্চায়েত সদস্য ছিলেন তারা সবাই ভাইকে বলেন যে কেউ যেন ওই পাগলকে বিরক্ত না করে। আর গ্রামের যে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের কথা সবাই মেনে নেয়। তারপর সবাই যে যার মতো কাজে চলে যায়। তখনকার সময়ে সন্ধ্যার দিকে খুব কম মানুষই বের হতো। তো যারা বিশেষ কোনো প্রয়োজনে বের হতো তারা দেখত ওই পাগলটি নামাজ আদায় করছেন।
পরদিন থেকে গ্রামের লোক খেয়াল করতে থাকে ওই পাগলটি নামাজের সময় হলে উনি ওনার ওই জায়গায় নিয়মিত নামাজ আদায় করছেন, এবং ওই তেঁতুল গাছের আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য হোক বা অন্য কারণেই হোক যদি বের হতো ঘর থেকে, সবাই খেয়াল করতেন যে ওই পাগল নামাজ পড়ছে, যারা দেখতেন এই বিষয়টা। পরদিন এসব নিয়ে আলোচনা হতো, তারা আলোচনা করতেন অন্য মানুষের সাথে। পাগলের এমন আচরণ দেখে ওই গ্রামের অনেকেই ওই পাগলের প্রতি মায়া সৃষ্টি হয় অনেকেরই। সেই মায়া সৃষ্টি হওয়ার জায়গা থেকে ওই পাগলকে যে যেটা পারে খাবার টাবার দেয় আর কি। খাবার দিয়ে আসলে সে সাথে সাথে খেত না, পাগলের কাছে রেখে আসতে হতো। পাগল তো কথা বলে না, একটা মানুষ কিছু দিলে আমরা হাঁ বা না বলি বা ইশারাই বলি, কিন্তু ওই পাগল কিছু বলে না, কোনো ইশারাও দেয় না। তো গ্রামের মানুষ খাবার রেখে চলে আসতো। তো ওরা যখন ওদের প্লেট বা গ্লাস নিতে আসতো তখন দেখতো এই পাগল খুব সুন্দর করে খেয়ে এই প্লেট গ্লাস পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ধুয়ে টুয়ে। গ্রামের মানুষ আরও একটা জিনিস খেয়াল করতে শুরু করলেন যে ওই পাগল যে তেঁতুল গাছের নিচে বসতেন সেখানে বেশ অনেকগুলো পাখি দেখা যাচ্ছে, এবং কিছুদিনের মধ্যেই গ্রামে আগের মতোই পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, এবং আগের মতোই গ্রামে পাখি ভরে গেছে। দিন 10 যাওয়ার পর ওই পাগল একটা কাজ করতে থাকেন। প্রতিদিন একটি করে বাড়িতে যেতেন এবং ওই বাড়িতে 1 গ্লাস পানি ছিটিয়ে দিয়ে আসতেন। উনি যখন 10 থেকে 12টি বাড়িতে এভাবে পানি ছিটিয়ে দিয়ে এসছেন তখন একটি ঘটনা ঘটে। উনি সর্বশেষ যে বাড়িতে পানি ছিটিয়ে এসছেন ওই বাড়ির কাছেরই একটি বাড়ির ছিল, ওই বাড়ির মালিকের নাম ছিল আন্টু প্রামাণিক। সকালে উঠেই আন্টু প্রামাণিক খেয়াল করেন যে ওনার গোয়ালে দুটি বড় বড় গরু মিসিং, মানে গরু নাই। এইটা দেখে তো ওনার মাথা খারাপ হয়ে যায়। গেরস্থের যদি গরু হারায় তার কেমন লাগে। ওনারা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন ওনাদের ওই পাগলের উপর সন্দেহ যায়, যেহেতু ওই রাত্রের আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিলেন ওই পাগল, এবং উনি যে কী কারণে পানি ছেড়ে দিলেন সেটা তো আর কাউকে বলতেন না। সকালেই বাড়ির যে পুরুষ মানুষ আছে সবাই তড়িঘড়ি করে ওই পাগলের কাছে চলে যান এবং কোনো কিছু জিজ্ঞেস না করে পাগলকে মারতে শুরু করেন। যখনই পাগলের গায়ে আঘাত করে তখনই ওই পাগল মুখ দিয়ে গোঙানোর মতো শব্দ করতে থাকে। তখন আশপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায় এবং সবাই বুঝতে পারে যে এ পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে তাকে এখানে রেখে পঞ্চায়েতকে খবর দিতে। গ্রামের সবাই পাগলকে ধরে রাখে। পঞ্চায়েত এসে ওই পাগলকে জিজ্ঞেস করে, মানে ইশারা করে জিজ্ঞেস করতে থাকে যে সে গরু সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু পাগল ওই প্রথম ইশারায় বলে দেয় যে সে গরু বিষয়ে কিচ্ছু জানে না, এবং ওই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে যে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে, কিন্তু তার কথা তো কেউ ভাবে বুঝতে পারে না। বারবার যখন চারদিক থেকে সবাই চাপ দিতে থাকে তখন সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানা প্রশ্ন করা হয়, তার বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে এসেছে, সব কিছু ইশারায় জিজ্ঞেস করে, কিন্তু সে এরপরে ইশারাতেও কোনো কিছু বলে না। এ সময় উপস্থিত পঞ্চায়েত প্রধানরা পাগলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং ওনাকে বেত্যাঘাত করা হয়। তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এই পাগলের শরীরে যখন আঘাত করে তখন এই পাগল আকাশের দিকে ইশারা করে হাত দিয়ে, মানে না না এরকম বলতে থাকে। আমরা হাত দিয়ে এরকম না না বুঝাই না, যে না না শোনা শোনা এরকম। তো মনে হচ্ছে আকাশ থেকে কেউ আসতে চাচ্ছে নিচে, কিন্তু পাগল আসতে নিষেধ করছে। যাই হোক, তাকে যখন আঘাত করছে তখন উপস্থিত অনেকেরই মায়া হয়। তারা বলে যে আচ্ছা, সে যে গরু নিয়েছে এটা কি তোমরা কেউ দেখছ? কেউ তো দেখো নাই। সে গরু চুরি করছে এটা কেউ দেখো নাই, আর তাকে মারতেছ, তাকে আর একটা আঘাতও কিন্তু করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা? সে তো বোবা, আর সে তো পাগল, সে গরু চুরি কেন করবে? যাই হোক, পঞ্চায়েত যারা সদস্য ছিলেন আর সবাই মিলে এবং গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেয় যে পাগলকে গ্রামে রাখা যাবে না। যেহেতু সকলের একটা সন্দেহ তার দিকে চলে গেছেই, এরপরে ছোটখাটো চুরি হলো সবাই তাকে সন্দেহ করবে, সুতরাং তাকে না রাখাটাই ভালো হবে, যে চোর হোক আর না হোক। তো সবাই মিলে ওই পাগলকে গ্রাম থেকে নৌকায় করে অনেক দূরে রেখে আসে আর কি, মানে যাতে করে ওই পাগল আর ফেরত আসতে না পারে। আর যে কয়েকজন ভালো মানুষ ছিলেন যারা ওই পাগলের পক্ষে ছিলেন, এদের মধ্যে কয়েকজন পাগলকে ইশারায় বলে দেয়, তারা নৌকায় ছিল, তারাও গিয়েছিল সাথে, যেন পাগলের কোনো ক্ষতি না হয়। এবং পাগলকে ইশারায় বলে, তুমি ভাই আমাদের গ্রামে আর কোনো দিন এসো না। কোনো দিন যদি তুমি আমাদের গ্রামে এসো, যদি, তাহলে কিন্তু এখানে কিছু লোকজন আছে যারা তোমার উপর ক্ষিপ্ত আছে, তারা কিন্তু তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। তো এভাবে ইশারায় বোঝায়। তো পাগলকে অনেক দূর একটা জায়গায় নিয়ে নদী পার করে ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু এই যে পাগলের উপর এত বাজে আচরণ হলো, এরপরও কিন্তু এই পাগল সব সময় চুপচাপ। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই হাফিজ ভাইয়ের যে নানা শ্বশুর, উনি কিন্তু এই পর্যন্ত বলিপুর গ্রামেই ছিলেন। এরপর উনি নিজ গ্রামে চলে আসেন। তারপর যে নানা ওনাকে এই ঘটনাকে দিয়েছেন,
উনি তো নিজেই প্রত্যক্ষ করেছিলেন এই পর্যন্ত। এরপর উনি যে বাঘাডাঙ্গা গ্রামে চলে আসেন, এরপর তিনি যখন আবার ওই বলিপুরে বেড়াতে যান, তখন উনি সবার কাছে পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল সেইটা শোনেন। বিশেষ করে ওনার মামা ঘটনাটি নানাকে যেভাবে বলেছে আর কি। তো এই পাগলকে রেখে আসার পর থেকে ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। ওই দিন মধ্যরাতে সবাই কুকুরের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতটাই জোরে হচ্ছিল, মনে হচ্ছে ২০ থেকে ২৫টা কুকুর একত্রে ডেকলে যত জোরে শব্দ হবে ঠিক তত জোরে শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বিশাল কোনো প্রাণী অনেকগুলো একসাথে হেঁটে যাচ্ছে, এবং হেঁটে যাওয়ার কারণে রাস্তার মাটি পর্যন্ত মনে হচ্ছে কাঁপছে। মৃদু ভূমিকম্প হচ্ছে, ধপধপ শব্দ হচ্ছে, হাঁটার শব্দ। এই ঘটনা পুরো গ্রামের মানুষ যারা ওই রাতে জেগেছিল বা কোনো কারণে ঘুমায়নি, তারা কিন্তু এই বিষয়টি উপলব্ধি করেন। আর এই ঘটনা ঘটেছে কিন্তু ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পর ওই দিনের রাত থেকে। পরের দিন সবাই একটা জিনিস খেয়াল করেন যে পাগলের গায়ে যারা আঘাত করেছিল তাদের প্রত্যেকের গায়ে জ্বর এবং শরীরে আঘাতের চিহ্ন। তাদের সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের জ্বর আসার কারণ কি আর শরীরে আঘাতের চিহ্ন কেন, সবাই একটা কথাই বলে, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে কে যেন তাদেরকে একটা চিকন লাঠি দিয়ে, তাদের সংখ্যা হবে ২ জন এবং বয়স ২০ থেকে ২২ বছরের মতো হবে, খুব রাগান্বিতভাবে পিঠে আঘাত করছে। এই আঘাতের জন্য তারা খুব জোরে জোরে চিৎকার করছে। এরই মধ্যে ঘুম ভেঙে যায়। তারা দেখে তাদের পিঠে অনেক ব্যথা, পিঠে আঘাতের চিহ্ন, আর এর মধ্যে তাদের চিৎকারে তো বাড়ির সবার ঘুম ভেঙে যায় এবং পরিবারের লোকজন সবাই এসে দেখে যে প্রত্যেকটা ব্যক্তির পিঠে চিকন চিকন দাগ। মনে হচ্ছে খুব জোরেই তাদেরকে আঘাত করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে তারা স্বপ্নে যে বিষয়টা দেখেছে আসলে এটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। এদিকে রাতে যে প্রাণী চলাচলের শব্দ পাচ্ছিল সবাই, এই বিষয় নিয়ে তারা কথা বলে যে রাতে কুকুরগুলো কেন সবাই একসাথে এত জোরে জোরে ডাকছিল। আর মনে হচ্ছে বিশাল কোনো প্রাণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল রাস্তা পর্যন্ত কাঁপছে। এসব নিয়ে যখন গ্রামের সবাই একত্রে বসে কথা বলছিল, তখন ২-১ জন এসে বলে তারা নাকি সকাল থেকে গ্রামে কোনো কুকুর বিড়াল দেখে নাই, এমনকি পাখিও পর্যন্ত দেখে নাই। এইভাবে এক কথা ২ কথায় গ্রামের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই দেখে ঘটনাটি সত্য। পুরো গ্রামে যেখানে কুকুর বিড়াল অনেকগুলো ছিল, পাখিও স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু এক রাতের মধ্যে কোথায় চলে গেল এগুলো? এই ঘটনাগুলো কিন্তু এই পাগলকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরের দিন সকালে ঘটেছে। গ্রামের কেউ কেউ বলে আগেও তো পাখিগুলো চলে গিয়েছিল, পরে আবার ফেরত আসবে। এদিকে কি ঘটে? ওই যে নদীতে দুপুরের দিকে একটা মানুষকে দেখা যায়, মানুষজন অনেকেই গোসল করতে যান। ওই সময় খেয়াল করেন নদীর উল্টো দিক থেকে একজন মাঝি, 2টা গরু এবং একজন বয়স্ক মানুষকে নিয়ে এই বলিপুর গ্রামের দিকে আসছে। মাঝিকে সবাই চিনত, কিন্তু সাথে যে আসছে তাকে তো কেউ চিনতে পারছে না। কিছু সময় পর যখন তারা নদীর কিনারে চলে আসে, তখন অনেকেই বলে ওঠে, আরে এ গরু তো আন্টু প্রামাণিকের গরু, এ গরু তুমি কোথায় পেলে? তখন মাঝির সাথে আসা ওই ব্যক্তি গ্রামের মানুষকে বলে, আমাকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে চলেন, আমি সব খুলে বলবো ঘটনা। তখন সবাই মিলে ওই গরু আর ওই লোককে নিয়ে পঞ্চায়েতের কাছে যান, মানে পঞ্চায়েত প্রধানের কাছে যান। যখন গ্রামে জানাজানি হয়ে যায় যে আন্টু প্রামাণিকের হারিয়ে যাওয়া গরু পাওয়া গেছে, তখন কৌতূহলবশত বলিপুর গ্রামের মানুষ ওই তেঁতুল গাছের তলায় উপস্থিত হয় এবং আন্টু প্রামাণিক ও তার পরিবারের লোকজনও চলে আসেন। গ্রাম পঞ্চায়েতের লোকজন ওই যুবকের নাম জিজ্ঞেস করেন। যুবক বলতে বয়স্ক লোক আর কি, মধ্যবয়স্ক লোক। ওই বয়স্ক ব্যক্তি তার নাম বলেন, কিন্তু হাফিজ ভাইয়ের নানা শ্বশুর নামটি মনে করতে পারেননি, নামটি ভুলে গেছেন আর কি। তবে যতটুকু বলছেন তার নাম নিজাম মিয়া হইতে পারে, তো আমরা ধরে নিলাম নাম নিজাম মিয়াই। তো তার নাম হচ্ছে নিজাম মিয়া। তখন সবাই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন যে এই গরু সে কোথায় পেয়েছে। তখন নিজাম মিয়া বলেন, এই গরু গত পরশু রাতে আন্টু প্রামাণিকের বাড়ি থেকে তার ছেলে চুরি করেছে। তখন তাকে জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কোথায়? কোথায়? তখন সে বলে, বলিপুর গ্রামের পাশের 2টি গ্রাম পর একটি গ্রামের নাম বলে। নামটিও মনে করতে পারেননি হাফিজ ভাইয়ের নানা শ্বশুর। তো যাই হোক, যখন ওই গ্রামের নাম বলে তখন উত্তেজিত জনতা ক্ষেপে ওঠে। কেউ কেউ ওই বয়স্ক লোককে মারধর করতে থাকে। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ওই বয়স্ক ব্যক্তিকে মারতে নিষেধ করেন। পঞ্চায়েত প্রধানরা ওই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কেন আবার এই গ্রামে গরু ফেরত নিয়ে এসেছ? তুমি তো জানো যে তোমার প্রাণ সংশয় আছে এখানে আসলে। তখন ওই নিজাম মিয়া বলে, তার ছেলে গত পরশু রাতে যখন গরু চুরি করে নিয়ে বাড়িতে যায় কোনো সমস্যা ছাড়াই, তো গরু নিয়ে বাড়ি ফেরত আসে।
সারাদিন কোনো সমস্যা হয়নি। গুরুকে খেতে দেয়, স্বাভাবিকভাবে গুরু কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া করে। সবকিছু স্বাভাবিকই ছিল। ঘটনা শুরু হয় গত মাঝরাতে। তার ছেলে এবং তার 2টি সন্তান রয়েছে, তার ছেলের আর ছেলের বউ রয়েছে। তো সবাই প্রতি রাতের মতো ঘুমাতে গিয়েছে। মাঝরাতে আমার ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে। এই ডাক তার ছেলে আর ছেলের বউ দুজনই শুনতে পান। ওনারা ভাবে হয়তো প্রতিবেশী কেউ এত রাতে বিপদে পড়েছে, তাই হয়তো ডাকাডাকি করছে। যখন আমার ছেলে আর তার বউ 2 জন মিলে ঘরের বাইরে আসে, তখন তারা দেখে 2টি ছেলে, বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মতো হবে, তারা বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর চেহারা খুবই সুন্দর। তারা সবাই একই পোশাক পরে আছে, আর সব পোশাকগুলো ছিল সাদা। তখন তার ছেলে বলে ওঠেন, তোমরা কারা আর আমার নাম ধরে ডাকছ? তো আমি তো আগে কখনো তোমাদেরকে দেখিনি। এই কথা বলার সাথে সাথে ওই 2টা ছেলে 2 জনের 2 হাত লম্বা করে এই নিজাম মিয়ার ছেলেকে ঠাস করে থাপ্পড় মেরে বসে, এবং থাপ্পড় এত জোরে ছিল যে তার ছেলে ছিটকে পড়ে গিয়েছিল নাকি। তো নিজাম মিয়া বলে যে আমার ছেলেকে 20 থেকে 25 ফুট দূর থেকে হাত লম্বা করে থাপ্পড় মারে। দৃশ্য দেখে আমার ছেলের বউ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, আর ছেলে থাপ্পড় খেয়ে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তখন এই 2 জনের মধ্যে একজন বলে ওঠে আমার ছেলেকে যে এই গরু চুরি করে তুই খুব বড় অন্যায় করেছিস। তোর জন্য আমাদের ওস্তাদ অপমানিত হয়েছে। কালকের মধ্যেই গরু ফেরত দিয়ে আসবি, আর নিজে স্বীকার করবি সবকিছু। আমাদের কথা যদি না শুনিস, তাহলে তোর যে 2টি সন্তান আছে তাদের সহ তোর গোষ্ঠীদেরকে যে যেখানে আছে সবাইকে আমরা কঠোর শাস্তি দেব। এই কথা বলে ওই ছেলে 2টি আবারও হাত লম্বা করতে থাকে, আবারও মারে এক চর। এরপরে তারা আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যেতে থাকে, এবং একটা পর্যায়ে তারা মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার ছেলে তার সেন্স ফিরে পায় এবং সাথে সাথে সকলেরকে বলে যে এই ঘটনা এখন কি করা যায়। তখন বাবা হিসেবে আমি তাকে বলি যে তুই তাহলে ফেরত দিয়ে আয়, কিন্তু ও তো নিজে চুরি করেছে, ও ফেরত দিতে গেলে খুব একটা ঝামেলা হতে পারে, অনেকে ওর উপর ক্ষিপ্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি বয়স্ক মানুষ, আমি এসেছি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে। আমি আমার ছেলের কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমি গরু ফেরত দিতে এসেছি। তো তখন উপস্থিত অনেকেই ওই বয়স্ক মানুষকে মারতে উদ্যত হয়। 2-1 জন কিলঘুষি মারেও এক পর্যায়ে গ্রাম পঞ্চায়েতের লোকজন নিষেধ করেন, এবং বয়স্ক মানুষ সবাইকে কথা দেয় তার ছেলে আর কোনোদিন চুরি করবে না, তাকে সবাই যেন ক্ষমা করে দেয়। গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধান্ত নেয় যেহেতু অন্যায় করেছে তার ছেলে, এখন ছেলের শাস্তি তোর বাবাকে দেয়া যায় না। তখন পঞ্চায়েতের লোকজন বলে যে ঠিক আছে, আপনি গ্রাম ছেড়ে চলে যান। যার গরু চুরি হয়েছিল সেই আন্ট প্রামাণিককে গ্রাম পঞ্চায়েত এবং অন্যরা ভৎসনা করতে থাকে, এই কারণে যে কোনো কিছু না বুঝে সেই পাগলের গায়ে হাত দেয়াটা ছিল বিশাল বড় এক অপরাধ। তখন গ্রামে অনেকেই মত দেন সেই পাগলকে যেখানে রেখে আসা হয়েছিল ওইখানে গিয়ে পাগলের কাছে ক্ষমা চেয়ে আবার তাকে গ্রামে ফিরে আনার জন্য। গ্রাম পঞ্চায়েতের কাছে অনেকেই প্রস্তাব দেয়। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে মেনে নেয় এবং কয়েকজনকে দায়িত্ব দেয় যে পরদিন আর কি এরা যাবে, পঞ্চায়েতের লোকজনও যদি সময় পায় তারাও যাবে এবং পাগলকে খুঁজে নিয়ে আসবে। ওরা কিন্তু খোঁজে, যেখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে এরপরে তন্ন ধন্য করে অনেকগুলো গ্রাম খুঁজেছে, কিন্তু এই পাগলকে নাকি একজন লোকও দেখেনি। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পরও যখন তারা হদিশ পায় না, পরে তারা গ্রামে ফেরত আসে, যায়, খুঁজে আবার ফেরত আসে। একটা সময় মানুষ বিষয়টি ভুলেই যায়, এভাবেই শেষ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটছিল, যেটা শুরুতে কয়েকদিন কেউ ওইভাবে খেয়াল করেনি। গ্রামে ভয়ানক কিছু ঘটনা ঘটা শুরু করে। প্রায় দিন কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হতে থাকে। একবারে একসাথে না, প্রতি রাতে 4-5 জনের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম জিনিসগুলো মিসিং হয়ে যায়। এভাবে মিসিং হতে হতে গ্রামের অর্ধেকেরও বেশি গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হয়ে যায় গ্রামে। তো এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে ওই যে ওই পাগল যেই বাড়িগুলোতে পানি ছিটিয়ে দিয়েছিল সেই সব বাড়ির কিন্তু কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হচ্ছিল না। সেই সকল বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং ছিল, মানে ওগুলো বাদে সবগুলোতে মিসিং হচ্ছিল। এই ঘটনার ঠিক পর একদিন রাতে গ্রামের এক মহিলা ওয়াশরুমে গিয়েছিলেন, তার স্বামীকে ডেকে উঠেছিলেন, তার স্বামীকে সাথে নিয়ে গিয়েছিলেন। তো যখন আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুম একটু দূরেই হয়, তো যখন ওই মহিলা তার কাজ সেরে ওয়াশরুম থেকে ফিরে আসছে, তখন মহিলা তার স্বামীকে বলে, দেখো তো আকাশে ওইগুলা কি? তখন ওই মহিলা তার স্বামী একসাথে দেখেন আকাশে এক ঝাঁক বিশাল পাখি উড়ে যাচ্ছে,
এবং এই পাখিগুলো তাদের 2 পা দিয়ে গরু ছাগল এইগুলো মানে ঈগল পাখি যেভাবে ধরে নিয়ে যায় না, এগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এটা দেখে তো তারা দুজনই খুব ভয় পায়। তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। সকালে এই কথা সবার সাথে শেয়ার করে। তখন গ্রামের সব মানুষ সকলে একত্র হয়ে পঞ্চায়েত যারা সদস্য তাদেরকেও ডাকেন, সবাই আসে, বিশেষ করে পুরুষ সদস্যদের ডাকা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে পালা করে তারা পাহারা দেবে। প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্য নিয়ে টিম করা হবে প্রতিটি পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তারা বিষয়টা বুঝতে পারে যে এই জিনিসগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এই গরু ছাগল কি চুরি হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী এসে নিয়ে যাচ্ছে, নাকি এই গ্রামে কোনো অদৃশ্য শক্তির থাবা পড়েছে। এই পাহারা যখন দেয়া শুরু হয় তখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাহারা দেওয়ার মধ্যে কিন্তু এইবার আর গরু ছাগল হাঁস মুরগি মিসিং হচ্ছে না। এইবার যেটা হচ্ছে সেটা হলো গরু ছাগল হাঁস মুরগি তাদের বাড়িতেই থাকছে, তাদের মালিকের বাড়িতেই, কিন্তু মৃত অবস্থায় থাকছে। মানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু এসে প্রাণীগুলোর ঘাড় ভেঙে দিয়ে গেছে, রক্ত শুষে নিয়ে গেছে। এভাবে কয়েকদিন পাহারা দিয়েও কোনো ফলাফল পাওয়া গেল না। ঠিক প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগির এই অবস্থা হচ্ছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা গ্রামের সকলের সাথে পরামর্শ করে যে আসলে গ্রামে হচ্ছে এটা কি জানার জন্য, কারণ এরই মধ্যে 5-6 দিন পাহারা দিয়েছে, অথচ সমস্যা কিন্তু থেমে নাই। তাহলে মৃত অবস্থায় পশুগুলোকে কেন পাওয়া যাচ্ছে? আগে তো একদম মিসিং হয়ে যেত, এখন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে পাহারার কারণে। আবার পাহারা জানা দিচ্ছে এরাও এই কয়দিনের মধ্যে কেউ কিছুই দেখল না। এর মধ্যে একজন বৃদ্ধ বলে ওঠেন যে উনি একটা জিনিস দেখেছেন। সেটা কি? ওই বৃদ্ধ বলেন, গতরাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব বলে উঠলাম। রাতে অজু করতে কলপারে গেলাম। অজু শেষ করে যখন ঘরে ফিরব, আর যেহেতু কলপার তখন আমার বাসার ঘর থেকে একটু দূরেই, তখন আমার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছে অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম যারা পাহারা দিচ্ছে এরা মনে হয় একসাথে চলাচল করছে, এই জন্য এত শব্দ হচ্ছে। তারপরও যেহেতু গ্রামে একের পর এক পশু পাখির এই অবস্থা হচ্ছে, তাই আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আড়াল থেকে কিছু জিনিস দেখি। আমি দেখি মোটামুটি 2-3 মিনিট পরে দেখেছিলাম যে অনেকগুলো কালো কুকুর রাস্তা দিয়ে আসছে, এবং কুকুরগুলো সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং প্রতিটি কুকুরের পিঠে বামনাকৃতির একটা প্রাণী বসা ছিল, এবং এই প্রাণীটির গায়ে সজারুর মতো বেশ কাঁটা রয়েছে। তারা খুব ধীরে ধীরে চলাচল করতে থাকে। এরা কিছু সময় দৃশ্যমান থাকার পর আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এটাও বৃদ্ধ বলেন, এবং বৃদ্ধ এটাও বলেন যে এটা দেখার পর উনি খুব ভয় পেয়েছিলেন। তাড়াতাড়ি ঘরে এসে নামাজে দাঁড়িয়ে পড়েন। এই কথা শোনার পর এবং গ্রামে যা ঘটছে সবকিছু মিলিয়ে সবাই বুঝতে পারেন যে গ্রামে কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেন, আশেপাশে যত কবিরাজ, ইমাম সাহেব এবং পণ্ডিত ঠাকুর আছে সবাইকে আগামীকাল বিকেলে এই গ্রামে আসার জন্য দাওয়াত করো। আমাদের গ্রামের সমস্যার সমাধানের কথা বলো। কেউ যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই সবাই মিলে উপযুক্ত সম্মানই দেব। তখন উপস্থিত অনেকেই বলতে থাকে, অমুক গ্রামে আমার জানামতে একজন ভালো কবিরাজ আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো ইমাম আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো পণ্ডিত ঠাকুর আছে। তখন গ্রাম প্রধানরা এই সবার নাম ঠিকানা লিখে নেয় এবং গ্রাম থেকে কিছু লোককে দায়িত্ব দেয়া হয় যে তারা গিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যেন দাওয়াত দেয় এখানে আসার জন্য। বিশেষ করে আগামীকাল বিকালের মধ্যে সবাই যেন আসে। আর যারা পাহারা দিচ্ছে তারা আজ রাতেও পাহারা দেবে। এরপর সবাই যা যার মতো চলে যায়। পরদিন বিকেলে সেই তেঁতুল গাছের নিচেই গ্রামের সবাই এক জায়গায় হয়। ওই রাত্রেও কিন্তু কয়েকটি বাড়িতে গরু ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে, রক্তশূন্য অবস্থায়। যাই হোক, সবাই যখন এক জায়গায় হয় সেখানে বাইরে থেকে যারা আসে তারা সব ঘটনা শোনেন এবং বলেন যে আপনারা ওই পাগলকে তাড়িয়ে খুবই ভুল একটা কাজ করেছেন। উনি হয়তো কোনো একটা উদ্দেশ্যে গ্রামে এসেছিলেন, তবে যতটুকু আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওই পাগল আপনাদের গ্রামকে রক্ষা করতে এসেছিলেন। তখন উপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধানরা বুঝতে পারেন তারা ওই পাগলকে তাড়িয়ে দিয়ে কি মারাত্মক ভুলটাই না করেছেন। ওখানে যে সকল উপস্থিত ইমাম, পণ্ডিত, কবিরাজ যারা এসেছিলেন তাদের প্রত্যেকেরই একটাই মতামত ছিল, এই গ্রামে কোনো পিশাচ গোষ্ঠীর নজর পড়েছে। একটা না, দুইটা না, অনেকগুলো পিশাচের নজর পড়েছে এই গ্রামে। এবং তারা এটাও বলেন যে আমাদের বিশ্বাস ওই বোবা পাগল আবার আসবে এবং সেই এই পিশাচগুলো থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ মুক্ত করবে। বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন প্রবীণ লোক ছিলেন। তো উনি বলেন,
এই গ্রামের ভালোর জন্য আপনারা প্রতিটি বাড়ি থেকে চাল ডাল তুলে সবাই মিলে একটা দোয়ার আয়োজন করেন। এই চাল ডাল রান্না করে প্রত্যেকটি বাড়িতে খাবার পৌঁছে দেবেন এবং এটা করবেন বিকালের দিকে। আমার বিশ্বাস ওই পাগল এই দোয়ার অনুষ্ঠানে আসবেন। তার এই কথায় অন্য পণ্ডিতরাও বা ইমাম যারা এসেছিলেন তারা সম্মতি দেন যে হ্যাঁ, এটা হতে পারে। আমরা শুনেছি যে আগে এই ধরনের কোনো ঘটনা ঘটত। সেই অনুযায়ী ওই প্রবীণ ব্যক্তি পরামর্শটা দিয়েছিলেন। সেই মোতাবেক গ্রামের যারা প্রধান ছিলেন এবং যুবক ছিলেন, গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন, বিশেষ করে যুবকদেরকে যুবকদের দায়িত্ব দেয়া হয় যে পরদিন গ্রাম থেকে চাল ডাল তুলে দোয়ার আয়োজন শুরু করা হয় যেন, আর গ্রামের প্রত্যেকের বাড়িতে সেই খাবার যেন পৌঁছে দেয়া হয় রান্নার পরে। ঠিক আসরের নামাজ শেষে যখন ইমাম সাহেব দোয়া শেষ করছেন, এমন সময় সবাই খেয়াল করেন একটা সাদা ঘোড়ায় চড়ে একজন মানুষ আসছে, এবং যখন ওই ঘোড়ায় উপস্থিত মানুষের কাছাকাছি চলে আসে, সবাই দেখতে পারেন এই ঘোড়ায় করে আসা ব্যক্তিকে সেই পাগলের মতো দেখাচ্ছে। সবাই বলতে থাকে এই তো সেই পাগল যাকে তারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু এখন এই পাগলের বেশভূষার অনেক পরিবর্তন হয়েছে, তার পোশাক থেকে যেন উজ্জ্বল আলো বের হচ্ছে। তখন ঘোড়ায় করে আসা ব্যক্তি সবাইকে সালাম দেন, সবাই তার সালামের উত্তর দেন এবং সবাই অবাক দৃষ্টিতে লোকটির দিকে তাকায়, কারণ পাগল তো কখনো কথা বলতো না। আর ঘোড়ায় বসে থাকা ও ব্যক্তি কথা বলে ওঠে যে আপনারা ভাবছেন যে আমি কথা বলছি কিভাবে। আসলে আপনারা যাকে ভাবছেন আমি সেই ব্যক্তি নই, আমি তার যমজ ভাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুর রহিম আর আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমরা দুজন যমজ ভাই। আমরা দুই ভাই দেখতে একই রকম, কিন্তু আমার ভাই আব্দুর রহিম জন্ম থেকেই বোবা হলেও আল্লাহর কুদরতে ওর ধার্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। সে দিন এবং রাতের বেশিরভাগ সময়ই আমল করেন, এবং সে আমল করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে জিন জাতির অনেক বোবা সন্তান আমার ভাইয়ের কাছে এসে দীক্ষা নেয়। আব্দুর রহমান হুজুর বলে, আমাদের বাড়ি পাকিস্তানে, আমার ভাই আপনাদের গ্রামকে এবং এই গ্রামের মানুষকে বাঁচাতে এসেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেন নাই। তখন গ্রাম প্রধান যারা ছিল সবাই তাদের ভুলের জন্য আব্দুর রহমান হুজুরের কাছে ক্ষমা চান। তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করে, আপনার ভাই এই গ্রামে কেন এসেছিলেন এবং সে কিভাবে জানল যে গ্রামের মানুষ বিপদে আসে, আর তিনি কেনই বা এই গ্রামের মানুষকে উপকার করতে চান? আর আমাদের গ্রামের পশু পাখি যে মিসিং হয়ে গিয়েছে, কখনো মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, তখন এটার কারণটা কি? তখনই আব্দুর রহমান হুজুর সবকিছু খুলে বলেন। তিনি বলেন, আপনাদের গ্রামে একজন নামকরা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল আজিজ। কথা বলার পর ওইখানে অনেক বয়স্ক কয়েকজন মানুষ ছিলেন। সবাই বলেছেন আমরা আব্দুল আজিজের সম্পর্কে আমার বাপদাদাদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আমার বাপদাদারাই আব্দুল আজিজ হুজুরের ভক্ত ছিলেন, তার গল্প করেন, তাদের মুখ থেকে এই হুজুরের গল্প আমরা অনেক শুনেছি। তিনি নাকি অনেক পরহেজগার মানুষ ছিলেন, তাকে নাকি দুষ্ট জিনেরা বাঘের মতো ভয় পেত। আর সেই আব্দুল আজিজের কবর তো এখনও আমাদের এখানেই আছে। উনি মারা গেছেন তো অনেক দিন আগে, আর তার কবর তো এখনও সুরক্ষিতভাবে এখানেই আছে, এই গ্রামে। তখন আব্দুর রহমান হুজুর বলেন, এই আব্দুল আজিজ আমার দাদা। 1947 সালে দেশভাগের পর আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে এই গ্রাম থেকে পাকিস্তানে চলে যায়। তখন থেকে আমরা পাকিস্তানে থাকি। আপনাদের এইখানে যে জঙ্গল আছে সেখানে 23টা পিশাচ জিন থাকে, যারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা বিভিন্ন রূপ ধারণ করে থাকে, কিন্তু এরা প্রত্যেকেই বামন আকৃতির জিন এবং এরা খুবই হিংস্র প্রকৃতির। এদের একজন সর্দার আছে, তার কথা মতো বাকি 22 জন চলে। এরা সবাই একই ধর্মের না, এখানে মূলত 3 ধর্মের পিশাচ রয়েছে, মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের কাজ হচ্ছে পশু পাখির রক্ত খাওয়া। গ্রামে যখন সব পশু পাখির রক্ত খাওয়া শেষ হয়ে যাবে, তখন এরা এই গ্রামের মানুষের রক্ত খাওয়া শুরু করবে। এভাবে ওরা বিভিন্ন গ্রাম শেষ করে দিয়ে এসেছে, এবার এই গ্রামে এসেছে। তবে ওরা যে নতুন এসেছে তা কিন্তু না, এরা কিন্তু আরও আগে থেকেই এখানে ছিল। আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে ঠিক এইভাবে এই বামন পিশাচগুলো এই গ্রামে রাতের বেলা ঢুকত, পশু পাখিগুলোকে হত্যা করত। তখন আমার দাদা এসব পিশাচকে বোতলবন্দি করে এবং ওই যে জঙ্গল, ওখানে গিয়ে একটি গাছের অনেক নিচে বোতলগুলোকে পুঁতে রেখে আসে। তো অনেক আগের ঘটনা, তো এটা শুরু হয়েছিল, অতটা ব্যাপকতা পায় নাই, দাদা ধরে ফেলেছিলেন, এজন্য অনেকেরই বিষয়টা মনে নাই। কিন্তু এখন তো বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, এজন্য আপনারা সবাই জানতে পারছেন। তো ওই বোতলগুলো গাছের নিচে পুঁতে রাখা হয়। তো পিশাচগুলো বোতল বন্ধ হওয়ার আগে দাদাকে বলেছিল, কখনো যদি এই বন্দি দশা থেকে মুক্ত তারা পায়, তাহলে এই গ্রামের কোনো পশু পাখি এবং মানুষকে তারা বাঁচতে দেবে না। তারা তো নর্মালি পশু পাখির রক্ত খায়, কিন্তু এই গ্রামের কোনো মানুষকেও বাঁচতে দেবে না। আপনাদের এখানে মাস 3 আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে কয়েকটি গাছ উপড়ে যায়। তার মধ্যে এই পিশাচদেরকে যেই গাছের নিচে বোতলবন্দি করে রাখা হয়েছিল, সেই গাছটি উপড়ে যায় এবং যে কোনোভাবে এই বোতলগুলোর মুখ খুলে যায়।
তারা মুক্ত হয়ে যায়। দীর্ঘদিন বোতলে বন্দী থাকার কারণ তারা দুর্বল ছিল। এরপর আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে এবং এই গ্রামে পশু পাখির উপর আক্রমণ করা শুরু করে। প্রথমে পাখির উপর আক্রমণ শুরু হয়, এরপরে পশুর উপরে। আমার দাদা আমার আব্বাকে বলে গিয়েছিল যদি কখনও ওই পিশাচগুলো মুক্ত হয়ে যায় তিনি যেন আবার ওই পিশাচগুলোকে বন্দী করে এবং এই গ্রামকে তারা রক্ষা করে। এবং এই পিশাচগুলো মুক্ত হয়ে গিয়েছে। আমাদের অনুগত জিনেরা এসে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে পিশাচ মুক্ত হয়ে গেছে। আমার বাবা আর ভাই যখন একসাথে ছিল তখন একটা জিন এসে এই খবরটি জানায়। তখন আমার আব্বা আমার ভাইকে পাঠায় এই পিশাচগুলোকে বন্দী করতে। কিন্তু এদেরকে চাইলেই আপনি বন্দী করতে পারবেন না, এদেরকে নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গিয়ে বন্দী করতে হয়। এখন আব্দুর রহমান বলেন, আজকে রাত থেকে কালো 3টি কুকুর এবং 3টি ঘোড়া দেখতে পারবেন। আপনারা কখনোই ওই কুকুর এবং ঘোড়াগুলোকে আঘাত করবেন না এবং কিছু খেতেও দেবেন না। এদের শুধু রাত্রের বেলায় দেখা যাবে। আপনারা যদি রাতের চলার পথে কিংবা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওঠেন আর এই কালো কুকুর এবং সাদা ঘোড়া দেখেন তাহলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রাখবেন, তারপর চোখ খুলবেন। এরা মূলত কয়েকদিনের জন্য থাকবে। আপনাদের ওই পিশাচগুলো যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য এরা আসবে। এরা থাকলে ওই পিশাচগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই কুকুর এবং ঘোড়াগুলোর কারণে আপনারা ইনশাআল্লাহ বেঁচে যাবেন। আপনারা যে যার ঘরে থাকবেন, আজ থেকে 6 দিন পর আমি, আমার বাবা এবং আমার সেই বোবা ভাই আসব ইনশাআল্লাহ। ওই দিন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো হয়ে যাবে। আর আপনারা রাতের বেলা চেষ্টা করবেন পারতপক্ষে কেউ ঘর থেকে বের না হতে। আব্দুর রহমান হুজুর আরও বলেন, আমার ওই 6 দিনের মাথায় 3 জন লোক লাগবে, একজন ইমাম সাহেব, একজন হিন্দু পণ্ডিত এবং একজন খ্রিস্টান পাদ্রী, যার খ্রিস্টান ধর্মে পর্যাপ্ত জ্ঞান আছে। ওই 3 ব্যক্তিকে উপস্থিত রাখবেন। এশার নামাজের পর এই তেঁতুল গাছের পাশে 3 রাস্তায় 3 জন দাঁড়িয়ে থাকবে। বাকিটা আমি আর আমার ভাই এসে কি করতে হয় বলবো। এই বলে আব্দুর রহমান হুজুর যেদিক দিয়ে এসেছেন সেদিকে চলে যান। সবাই তাকে থাকতে বলে, কিন্তু হুজুর থাকতে চায় না। তিনি ঘোড়ায় চলে যান। উনি কিন্তু অল্প সময়ের জন্য এসেছিলেন এবং এই কথাগুলো বলে চলে যান। তখন উপস্থিত সবাই বলে, হুজুর যা বলে গেল সবাই মেনে চলবেন। গ্রামের প্রধানরা একটা সমস্যায় পড়ে যান। এই গ্রামে ভালো ইমাম সাহেব আছেন, হিন্দু পণ্ডিত আছেন, কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো মানুষ এখানে নাই। এখন খ্রিস্টান ধর্মের পাদ্রী কোথায় পাওয়া যাবে? তখন ওখানে একজন বলেন যে রানাঘাট নামক একটা জায়গায় ভালো একজন খ্রিস্টান পাদ্রী আছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে গ্রামের কিছু মানুষ তার কাছে যাবে এবং তাকে একদিনের জন্য এই গ্রামে আসার অনুরোধ করবেন। যে কথা সেই কাজ। এই 6 দিনের মধ্যে মানুষ অনুভব করে যে ঘরের বাইরে এই যে কুকুর ঘোড়া খুব জোরে দৌড়াদৌড়ি করে, মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ শুনতে পেত গ্রামের মানুষ। কেউ কেউ এই কুকুর এবং ঘোড়াগুলোকে রাতের বেলা দেখেছে বলেও শোনা যেত। যাই হোক, এই 6 দিনের মধ্যে কিন্তু কোনো ক্ষতি হয়নি, কোনো গরু ছাগল মিসিং হয়নি, মারা যায়নি। এরপর সেই কাঙ্ক্ষিত দিন আসে এবং গ্রামের সবাই সন্ধ্যা থেকেই সেই হুজুরদের অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে এশার নামাজের কিছু সময় পর দেখেন 3টি সাদা ঘোড়ায় 3 জন লোক আসছে। যখন কাছে আসে সবাই দেখে সেই যমজ 2 ভাই আব্দুর রহিম এবং আব্দুর রহমান, তার সাথে একজন বৃদ্ধ হুজুর, তিনি এই দুজনের পিতা। তারা 3 জন এসে গ্রামের সবাইকে সালাম দেন। বিশেষ করে তাদের মধ্যে 2 জন সালাম দেন, একজন ইশারায় সালাম দেন, যিনি বোবা। তারা গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকে বলেন যে সবাই বাড়ির যে যার বাড়িতে চলে যান, আজ রাত্রে কেউ বাইর থেকে বাইরে বের হবেন না। আর ইমাম পণ্ডিত এবং পাদ্রী ছাড়া সবাই দ্রুত স্থান ত্যাগ করেন। তখন গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন সবাই সবাইকে নির্দেশ দেন যে সবাই যে যার বাড়িতে যেন চলে যায়। সবাই সেটাই করেন। পরে সবাই রাতের বেলা ভয়ানক কিছু শব্দ শুনতে পারেন। মনে হচ্ছে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে চিৎকার কান্নার শব্দ। চারদিকে মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ভয়ানক মেচাকার চলছে, গণহত্যা চলছে। চিৎকার চেঁচামেচি, ওরে বাবারে মরে গেলাম, আমাকে মেরো না তো যাদের বাড়ি পশু ছিল সেই পশুগুলো খুব জোর জোরে ডাকতে থাকে ভয়। মনে হচ্ছে তারা আকাশে কিছু দেখছে, দেখে ভয় পাচ্ছে। এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ। একটা পর্যায়ে সব শান্ত হয়ে যায়। সকালে উঠে সবাই সেই তেঁতুল গাছের কাছে গিয়ে দাঁড়ান। দেখেন 3 ধর্মের 3 জন মন খারাপ করে সেখানে বসে রয়েছেন। তখন উপস্থিত সবাই জিজ্ঞেস করেন, তোমাদের মন খারাপ কেন এবং গতরাত্রে কি হয়েছিল? তখন সবাই বলে, গতরাত্রে গ্রামের সবাই চলে যাওয়ার পর আরও 3টি ঘোড়া আসে। তখন তারা আমাদের 3 জনকে 3টি ঘোড়ায় উঠতে বলে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের কোনো ক্ষতি হবে না। তখন আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা কাজ করে যাই। ইমাম পণ্ডিত এবং পাদ্রী 3 জনই তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের ভালোর জন্য যা যা করার দরকার সেটাই করবেন। প্রয়োজনে প্রাণ বিসর্জন দেবেন। তখনই ঘোড়ায় চড়ে 3 জন রওনা দেন এবং তাদের সাথে আলাদা ঘোড়ায় পিতা এবং যমুজ 2 ভাই রওনা দেন। এক পর্যায়ে তারা সবাই সেই জঙ্গলের কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন 3টি কালো কুকুর এবং আরও 3টি সাদা ঘোড়া সেখানে উপস্থিত রয়েছে। তখন হুজুরদের পিতা বলে ওঠেন, আপনারা আপনাদের ধর্মের রিচুয়াল শুরু করেন, কারণ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান এই 3 ধর্মের পিশাচ রয়েছে। তখন উত্তরস্বরে তারা তাদের ধর্ম অনুযায়ী রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন।
ওই হুজুরদের পিতা অনেক দূর পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দেন এবং বলেন, শুধু আপনার এখানে আপনাদের বহনকৃত 3টি ঘোড়া প্রবেশ করতে পারবে। এছাড়া এই গণ্ডির মধ্যে কোনো পিশাচ শ্রেণীর জিন প্রবেশ করতে পারবে না। এরপর তারা 3জন দেখেন ওই যে পিতা আর 2জন যমজ ছেলে ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতর চলে যান, সাথে 3টা কুকুর এবং 3টি ঘোড়া, এবং 2জন 20 থেকে 22 বছর বয়সের যুবক, এবং মনে হচ্ছে সাথে আরও কেউ আছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না। কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে তার আরও কয়েকজন আছে। সবাই মিলে দ্রুত জঙ্গলের ভেতর যায়, এবং যখন তারা এই 3জনের চোখের আড়াল হয়ে যায়, কিছু সময় পরেই খুব জোরে চিৎকার কান্নার শব্দ আসতে থাকে, বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে, আকাশে বজ্রপাতের মতো আগুনের ফুল উঠতে থাকে। তারা 3জন একটা জিনিস দেখে যে অসংখ্য বামন আকৃতির পশুকে সেই ঘোড়া এবং কুকুরগুলো তাড়া করছে, কিন্তু বামন আকৃতির পিশাচগুলো গ্রামে ঢোকার চেষ্টা করছে। কিন্তু তাদের রিচুয়ালের কারণে, এই 3জন রিচুয়াল করছে, এই রিচুয়ালের কারণে, এবং ওই যে বৃদ্ধ হুজুর একটা নির্দিষ্ট এরিয়ায় দাগ দিয়ে গেছেন, এই কারণে তারা গ্রামে ঢুকতে পারছে না। একবার তারা জঙ্গল থেকে বের হয়, আবার জঙ্গলের মধ্যে ঢোকে। এভাবে অনেকক্ষণ পর রাতের শেষ দিকে সব কিছু শান্ত হয়ে যায়। তখন সেই বৃদ্ধ ঘোড়ায় করে আসে 3টি ঘোড়া নিয়ে, আর ওই বৃদ্ধ তাদের কৃতজ্ঞতা জানায়, বলে যে তোমরা গ্রামের জন্যে যেটা করেছ, এটা না করলে আমরা পিশাচগুলোকে মারতে পারতাম না। ওই বৃদ্ধ যখন কথা বলছিল, তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছিল। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেই বৃদ্ধ বলে, এই পিশাচগুলোকে মারতে গিয়ে আমার বওবা ছেলেটা মারা গেছে, সাথে আরও 4জন পরহেজগার জিন মারা গেছে। তাদের সকলের লাশ নিয়ে জিনেরা পাকিস্তানে চলে গেছে। আমরা সব পিশাচগুলোকে হত্যা করেছি। আজ থেকে এই গ্রামে আর কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। এই বলে সেই বৃদ্ধও চলে যান। তারপর 3টি ঘোড়া এখানে নামিয়ে দিয়ে 3টি ঘোড়াও চলে যায়। এই কথা যখন 3জন বলে, তখন উপস্থিত সবার চোখে পানি এসে যায়। কথিত আছে ওই 3জনকে নাকি ওই বৃদ্ধ 3টি উপহার দিয়েছিলেন, কিন্তু কি দিয়েছিলেন এটা শুধু 3জনই জানতেন, অন্য লোকেরা জানতেন না। এতটুকু জানেন যে ও 3জনকে উপহার দিয়েছিলেন, তাদের বলা নিষেধ ছিল। আর কোনোদিন ওই বৃদ্ধ হুজুর এবং তার ছেলেকে এই গ্রামে দেখা যায়নি। এই ছিল ঘটনা। আমি রাসেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দরবারে.com-এ আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তাহলে রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে, এবং সেই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি। নেক্সট কয়েক মাস জোর দিব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরও একটি অডিও ক্লিপ শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই, ভয়েস ক্লিপের মাধ্যমে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি একটি ঘটনা শেয়ার করব, মানে ট্রেন স্টেশনের একটি ঘটনা। তো সেদিন ছিল ভাই গভীর রাত, ঘড়িতে ঠিক 12:17 ছিল। তো স্টেশনে আর কোনো ট্রেন নেই, শুধু একটা যেটা সময়ের বাইরে চলে। তো রাশেদ চাকরির কাজে গ্রামে যাচ্ছিল। শেষ ট্রেন ধরতে না পারলে বিপদ, বিপদ। স্টেশনটা অদ্ভুত, আলো ঝিমিয়ে, টিকিট কাউন্টার বন্ধ, কুকুর পর্যন্ত নেই। হঠাৎ ঝাঁকুনির শব্দ, একটা পুরনো ট্রেন ঢুকল, কোনো নম্বর নেই, কোনো নাম নেই। স্টেশন মাস্টার ফিসফিস করে বলল, এই ট্রেনে উঠবেন না বাবা। কিন্তু রাশেদ শুনল না। ভিতরে ঢুকে দেখে সব বগি ফাঁকা, কিন্তু সিটে ভেজা পায়ের ছাপ, যেন কেউ হেঁটে গেছে। তো ট্রেন ছাড়তেই হঠাৎ স্পিকারের আওয়াজ, পরবর্তী স্টেশন নেই। রাশেদের বুক ধরপড়ে উঠল। এক স্টেশনে ট্রেন থামল। কুয়াশার ভেতর থেকে উঠল এক নারী, কালো শাড়ি, মুখ দেখা যায় না। সে রাশেদের সামনে বসে বলল, আপনি কি আমায় চেনেন? রাশেদ মাথা নাড়ল। নারী ফিসফিস করে হাসল, হাসিটা মানুষের না। রাসেল ভাই, বগির দেয়ালে ছোট আয়না ছিল। রাশেদ তাকিয়ে চমকে উঠল। আয়নায় নারীর বদলে দেখা যাচ্ছে পচা মুখ, ফাঁপা চোখ, গলা কাটা দাগ। তো লাশের চোখ ফেরাতেই নারী উধাও, কিন্তু সিট ভেজা। হঠাৎ পাশের সিটে এক বৃদ্ধ যেন আগে ছিল না। বৃদ্ধ বলল, এই ট্রেন 22 বছর আগে দুর্ঘটনায় পড়েছিল, কেউ বাঁচেনি, আমরা সবাই ফিরছি বাড়ি। রাশেদ চিৎকার করতে চাইল, গলা দিয়ে শব্দ বেরোল না। তো এখন বগি ভরে যাচ্ছে, মাথাহীন লোক, পুরা শরীর, শিশু, তাদের চোখ নেই। সবাই একসাথে বলছে, নেমে যাওয়ার সময় হয়নি। তো স্পিকারে এবার ঘোষণা, পরবর্তী যাত্রা রাশেদ আহমেদ। তো রাশেদ আতঙ্কে চেঁচায়, আমি নামিনি, আমি জীবিত। কালো শাড়ির নারী ফিরে আসে, তুমি তো সেই রাতেই মরেছিলে। হঠাৎ সব মনে পড়ে, 22 বছর আগে এই ট্রেনেই রাশেদ আর তার মা যাচ্ছিল। তারপর আগুন, চিৎকার, অন্ধকার। রাশেদ কখনো বাঁচেনি। ট্রেন থামে এক অন্ধকার মাঠে, চারদিকে কবর, চাঁদ নেই, হাওয়া নেই,
সব যাত্রী নেমে যায়, রাশেদও। স্টেশন মাস্টার বলে, আজ তোমার ঘরে ফেরা শেষ। পরদিন সকালে এক পরিত্যক্ত স্টেশনে একটা ডায়েরি পাওয়া যায়। লেখা ছিল, যদি তুমি এই লেখা পড়ো তবে পরের ট্রেনটা আসছে। তো রাসেল ভাই রাতের শেষ ট্রেন ছিল ওইটাই, আর কখনো খালি জানায়, এবং ওই ট্রেনে তার সঙ্গে খুবই ভয়াবহ অবস্থা তৈরি হয়। এটাই ছিল আমার প্রথম ঘটনা। রাসেল ভাই, আমি আমার দ্বিতীয় ঘটনা শেয়ার করছি। গ্রামটার নাম কেউ নিতে চায় না, মানচিত্রে নেই। নদীটার নাম ছিল শীতালক্ষা, কিন্তু সবাই এখন বলে মরা নদী, কারণ এই নদী মাছ নয়, মানুষ খায়। শহর থেকে অনেক দূরে কাঁচা রাস্তা, দুই পাশে বাড়ঝাড়, মোবাইল নেটওয়ার্ক নেই। এই গ্রামের নাম চরকালা। এখানে সূর্য ডুবে একটু আগে, আর অন্ধকার নামে তার আর নামে না। তো রাকিব শহর থেকে মাস্টারের চাকরি নিয়ে আসে। যেই গ্রামে ঢুকতেই এক বুড়ো বলে ওঠে, মাগরিবের পর ঘর থেকে বাইর হইবেন না বাবা। রাকিব হাসে। আজান পড়তেই গ্রামটা হঠাৎ চুপ। কুকুর ডাকে না, ব্যাঙ চুপ, ঝিঝি পোকা নেই। মসজিদের মাইক থেকে আজান থেমে হঠাৎ শোনা যায়, মানে আল্লাহ বলে একটা চিৎকার আসে। তো তারপর বিকট শব্দ, মাইক বন্ধ। ইমাম আর কোনোদিন ফেরেনি। রাতের আকিব দেখে তালগাছের নিচে একটা মেয়ের চুল মাটিতে ছুঁই ছুঁই, পা নেই, শুধু ভাসছে। মেয়েটা ডাক দেয়, মাস্টার সাহেব বইটা দেন। রাকিব দরজা বন্ধ করে, কিন্তু জানালার কাছে নখের আঁচড়। পরদিন এক বৃদ্ধা বলে, এই গ্রামে ৩০ বছর আগে একসাথে ১৭ জন মরেছিল, কারণ নদীতে ডুবে। গলায় দাগ, চোখ খোলা, সব লাশের মুখে এক কথা লেখা ছিল, আমরা ফিরব। নদীর ধারে গেলে পানি নড়ে না, কিন্তু ঢেউয়ের শব্দ রাতে নদী থেকে ভেসে আসে। বাচ্চার কান্না, নারীর হাসি, নাম ধরে ডাক। সে যে সাড়া দেয়, সে আর ফেরে না। স্কুলে রাতে পাহারা দিতে গিয়ে রাকিব দেখে সব ব্রেঞ্চে ভেজা পায়ের ছাপ। বোর্ডে লেখা, আজ ক্লাস হবে। হঠাৎ বেল বাজে, কিন্তু স্কুলে কেউ নেই। পিছন থেকে ফিসফিস, হাজিরা দেন স্যার। কবরস্থানের রাতে মাটি নড়ে টক টক, যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে ঢুকছে। এক কবর থেকে শোনা যায়, আমারে ভুলে গেছিস। এই কণ্ঠটা রাকিবের বাবার। রাকিব জানতে পারে তার ৩০ বছর আগে এই গ্রামে শিক্ষক ছিলেন। গ্রামবাসীরা এক রাতে নদীতে মানুষ বলি দিয়েছিল, বন্যা থামানোর জন্য। তার বাবা ছিল সেই বলিতে। রাতে রাকিব দেখে গ্রামবাসীদের পা মাটিতে লাগে না, চোখ পলক ফেলে না, ছায়া উল্টো দিকে পড়ে। বুড়োটা হাসে, আমরা তো সবাই তখনই মরছি। গ্রামের পর সব ঘরের দরজা খুলে যায়। নদী থেকে সব মৃত উঠে আসে। বাচ্চা, নারী, হাসি, নাম ধরে ডাক। সে যে সাড়া দেয়, সে আর ফেরে না। সকালে পুলিশ আসে। গ্রাম ফাঁকা, কোনো ঘর নেই, কবরও নেই, শুধু স্কুল। বোর্ডে লেখা, নতুন মাস্টার আসছে আজ। তো রাসেল ভাই, এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনাকৃত সবচেয়ে ভয়ানক ভূত এফএম। দেখার জন্য শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে রাসেল ভাইয়ের এবং হাসপাতালের ঘটনা, বিভিন্ন ভয়ানক ঘটনা, গ্রামের ঘটনা, ডক্টর আলিফ আফনান, সবার ঘটনা আমরা বাছাইকেও করে সবচেয়ে ভয়ানক পর্বগুলো নিয়ে হাজির হই। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটি অন করে দিয়েন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।